আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, যদিও ক্লাসটা আমাদের 3টা বাজে শুরু করার কথা ছিল, একটু লেট হয়ে গেছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে, আচ্ছা, আজকে আমরা দুইটা সহজ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের উচ্চতর গণিতের প্রথম আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা আমাদের অসীম ধারা যে অধ্যায়টা আছে, ঠিক আছে, সেই অসীম ধারা অধ্যায়টি নিয়ে কাজ করব। আর দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেটা দেখবা দ্বিপদী বিস্তৃতি। দুইটা অধ্যায় কিন্তু খুবই সহজ দুইটা অধ্যায়। তোমাদের পরীক্ষায় আসলে কোশ্চেন দেখা যেতে পারে দ্বিপদী বিস্তৃতি এবং অসীম ধারা, ঠিক আছে। এই দুইটা জিনিস মিক্স করে কী আসতে পারে, একটা সিকিউ কোশ্চেন আসতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের এমসিকিউ কিন্তু এইখান থেকে কী করতে পারে, আসতে পারে। ওকে, তাহলে এটাই আমাদের সেই জিনিসটা, যার মধ্যে আমরা কিছু টাইপ ভিত্তিক জিনিস লিখে রাখছি। সেই টাইপ ভিত্তিক আমরা কী করবো, সিকিউ এবং এমসিকিউ কী করবো, সলভ করবো আর কি, ঠিক আছে। আর আমরা তোমার জন্য একটা স্পেশাল গিফট রাখতেছি। সেই গিফটটা কি, সেই গিফটটা তোমরা ক্লাস শেষ হয়ে গেলে দেন তোমরা অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতির উপর একটা প্রিমিয়াম হ্যান্ডনোট পেয়ে যাবে আর কি, ঠিক আছে, আমার পক্ষ থেকে। সেই হ্যান্ডনোটে প্রায় প্রতিটা টাইপ ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ কিন্তু কী করা থাকবে, সলভ করা থাকবে আর কি, ঠিক আছে। তোমরা খুব সহজেই জিনিসগুলো কী করতে পারবা, করে ফেলতে পারবা। আচ্ছা, ওকে, তোমরা আমাকে একটু করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, প্লাস আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে। আর তোমাদের যে এই সকল বন্ধুরা কি আছে, একটু বাইরে আছে, ঠিক আছে, যারা এখনো জয়েন করে না তাদেরকে একটু কষ্ট করে কি করে দাও, মেনশন করে দাও। ওকে, আমরা সর্বপ্রথমে যেই টপিকটা নিয়ে কি করব, আলোচনা করব, সেটা কি আমরা একটু করে দেখি। আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব, আমি একটু প্রতিটা টপিকের জিনিসগুলো একটু করে বলে দিই আর কি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব সেটা আমাদের অনুক্রম বা ধারার সাধারণ পদ কীভাবে নির্ণয় করতে হয়, যেটা তোমরা চাইলে লিখে রাখতে পারো। এই টপিকটা আমাদের এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টপিকটা থেকে কিন্তু আমাদের অনেক অনেক কি আসে, এমসিকিউ আসে। তাহলে আমরা এই যে টপিকটা আছে সেই টপিকটা থেকে আমরা কিন্তু কি করব, এমসিকিউ করার ট্রাই করবো আর কি, ঠিক আছে। আর এখানে এমসিকিউ করার আগে আমরা কিছু বেসিক জিনিসপাতি আছে সেগুলো দেখে নিব। 2 নাম্বার যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আমাদের বোথ, ঠিক আছে। আমাদের এই টপিকটা সিকিউ প্লাস এমসিকিউ, ঠিক আছে, প্রত্যেকটা অংশের জন্যই এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে। যদি হায়ার ম্যাথের কথা বলি, প্রতিটা বছর দেখা গেছে এই টাইপের কোশ্চেনটা, ঠিক আছে। প্রতিটা বছর প্রায় যদি সপ্তম অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে তাহলে এই কোশ্চেনটাই কিন্তু আসে আর কি, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা কি, কোশ্চেনটা অসীম গুণোত্তর ধারার সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় এবং তার যে কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী কী কী হইতে পারে সেই জিনিসগুলো আমরা এখানে কী করব, আলোচনা করব। 3 নাম্বার যে জিনিসটা সেটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা তোমরা লিখতে পারো সিকিউ ক, ঠিক আছে। এটা কি আমাদের মূলত এমসিকিউ প্লাস যে সিকিউর যে কি নাম্বার, ক নাম্বার যে কোশ্চেনটা আছে সেই সিকিউ ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একটা পৌনপুনিক দশমিকের একটা থাকবে, সেটাকে আমাদের কী করতে হবে, সাধারণ ভগ্নাংশে কীভাবে রূপান্তর করা যায় সেই জিনিসটা আমরা এখানে কী করব, আলোচনা করব। এবং আমাদের সর্বশেষ যে টপিকটা সেটা আমাদের লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, এত বেশি কি নয়, ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমরা যখন হায়ার ম্যাথ করবা, জেনারেল ম্যাথ করবা, তখন দেখবো ধারা অধ্যায়ে কিন্তু এই গুণোত্তর ধারার যে সমষ্টি নির্ণয়টা আছে সেই গুণোত্তর ধারা সমষ্টির যে কাজ কারবার আছে সেইগুলো তোমরা কি করতে পারবে, আসলে দেখতে পারবা আর কি, ঠিক আছে। অর্থাৎ এইখান থেকে জাস্ট গুণোত্তর ধারার সমষ্টি যেটা দেখা যায় তো প্রিভিয়াস যে ইয়ারগুলো ছিল 2015 সাল, 16 সাল, 17 সাল, তখন দেখা যায় তো এটা কি যে সিকিউতে খ নাম্বার কোশ্চেনে দেখা যায় তো কি আসতো, এরকম টাইপের কোশ্চেন আসতো। বাট বর্তমান সময়ে দেখা যায় খুব কম সংখ্যক কি আসে, বাট আসতে পারে যদি তারা চায়, ঠিক আছে। যদি একদম পুরো একসেট কোশ্চেন অসীম ধারা থেকেই দিতে চায় তখন দেখা যেতে পারে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। আরেকটা দেখবা বিভিন্ন ধরনের একটা ধারা দেওয়া থাকে, যেমন সেম জিনিস, যেমন আমি যদি বলি 7 প্লাস 7 7 প্লাস কত 7 7 7, ঠিক আছে, এই একটা ধারা দেওয়া আছে, বলবে এই ধারাটা কি করো, অসীম সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করা যায় সেই জিনিসটা কি করতে বলতে পারে, আসলে নির্ণয় করো বলতে পারে আর কি, ঠিক আছে। এই টাইপগুলোই মূলত আমাদের পরীক্ষায় আসতে পারে। এই টাইপের বাইরে মোটামুটি আর কোনো কিছু নাই বলতে গেলে আর কি, ঠিক আছে। আমরা অনেক নতুন নতুন জিনিস এখানে দেখব, নতুন নতুন থিওরি আমরা কি করব, আলোচনা করব। আচ্ছা, আংশিক সমষ্টি আর সমষ্টির মধ্যে পার্থক্য কি,
একজন বলেছিল, সেটা হচ্ছে আংশিক সমষ্টি মানে হচ্ছে কিছু সংখ্যক, ঠিক আছে, একটা ধারার কিছু সংখ্যক। যেমন এইখানে ক্ষেত্রে তুমি কিন্তু কিছু সংখ্যক, যেমন দেখো এখানে কিন্তু অসংখ্য কি আছে, পদ আছে। তাহলে এইখান থেকে সাপোজ যদি তোমাকে বলে দুইটা পদের সমষ্টি বের করো, তাহলে তুমি প্রথম কি করবা, দুইটা পদের বের করবা, এটা হচ্ছে একটা আংশিক সমষ্টি, ঠিক আছে। আর যদি আমি ডিরেক্ট একটা তোমাকে ধারাই বলে দিই, এরকম 2+4+6, এটা তো একটা ধারা, ঠিক আছে। যদি বলে এই ধারার সমষ্টি কত, তাহলে তুমি এই ধারার সমষ্টিটা বলে দিলা, ঠিক আছে। এটা হচ্ছে ডিরেক্ট সমষ্টি। আর এই রকম অনেক বড় একটা ধারা আছে, সেখান থেকে জাস্ট কিছু অংশের কি করা যায়, সমষ্টি বের করা যায়। এটাই হচ্ছে আমাদের সেই আংশিক সমষ্টি আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আশা রাখতে পারি বুঝতে পারছি যে কোন কোন টপিকগুলো আমাদের সিকিউ এবং এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারছি। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা নামাজের আগেই, আসর নামাজের আগে কি করব, আমাদের যে অসীম ধারা অধ্যায়টা আছে সেটা কমপ্লিট করে ফেরার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। দেন আমরা একটা 15 মিনিটের নামাজের জন্য ব্রেক নিব। ব্রেক নেওয়ার পর আমরা যে দ্বিপদী বিস্তৃতি যে অধ্যায়টা আছে, সেই দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টাকে কিন্তু করার ট্রাই করবো আর কি, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে চলো আমরা হচ্ছে আমাদের যে মেইন যে পড়াশোনা আছে, সেই মেইন পড়াশোনাতে আমরা চলে যাই। আচ্ছা, আজকে হচ্ছে নতুন একটা স্মার্ট বোর্ডে হচ্ছে ক্লাস নেওয়া হচ্ছে, ঠিক আছে। যদিও হচ্ছে কীভাবে মুছে সেটাই হচ্ছে প্রবলেম। ওকে, আমরা সমস্যা নেই, আমরা আস্তে আস্তে কী করি, শুরু করি। প্রথমে হচ্ছে তোমরা হেডলাইন দিবা, সেটা হচ্ছে অনুক্রম কি আর কি, ঠিক আছে। আমরা হচ্ছে একদম বেসিক থেকে পড়বো, কিন্তু একটু কি করব, দ্রুত বা ফাস্ট কি করব, আগাবো আর কি, ঠিক আছে। আমরা খুব দ্রুতই কি করব, এই জিনিসগুলো আসলে শেষ করে ফেলবো। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের অনুক্রম। দেখবা হচ্ছে বইয়ে একটা খুব সুন্দর একটা কি আছে, সংজ্ঞা দেওয়া আছে। আমি সেই সংজ্ঞায় যাচ্ছি না, আমি ডিরেক্ট বলতেছি। সাপোজ আমি একটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে এরকম লিখলাম 2, 4, 6, 8, ঠিক আছে, এরকম কিছু একটা আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এটাকে বলা হয় পূর্ববর্তী পদ, আর এটাকে বলা হয় পরবর্তী পদ। তুমি যদি এই দুইটার মধ্যে তুলনা করো, 2 এবং 4-এর মধ্যে তুলনা করলে 2টা পূর্ববর্তী, তারপরটা পরবর্তী। 4-6-এর মধ্যে তুলনা করলে পূর্ববর্তী পরবর্তী, পূর্ববর্তী পরবর্তী, ঠিক আছে। তাহলে আমাদের বলে বলা হচ্ছে এরকম, যখন কোনো কিছু পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদ কিভাবে সম্পর্কিত, সেই জিনিসটা কি থাকে, জানা থাকে আর কি, ঠিক আছে। একটা বিশেষ নিয়মে কি থাকবে, সজ্জিত থাকবে। যেমন তুমি যদি এইখানে আছে 2, তুমি যদি 4-এ যেতে চাও, তাহলে কি করতে হবে বলো তো। সকলেই বলবে এই যে পূর্ববর্তী পদ আছে, তার সাথে আমি কি করব, 2 যোগ করব। তাহলে পূর্ববর্তী পদের সাথে 2 যোগ করলে 2 দুগুণ কত হবে, 2 আর 2 যোগ করলে 4। সেম ভাবে এটা হচ্ছে পূর্ববর্তী, এটা হচ্ছে পরবর্তী। তাহলে এই পদ থেকে এই পদে যাওয়ার জন্য কি করতে হবে, আরও 2 যোগ করতে হবে। 2 আর 2, 4-এর সাথে 2 যোগ করলে কত হবে, 6। সেম ভাবে তুমি যদি 8-এ যেতে চাও, তাহলে কি করতে হবে, আবার 2 যোগ করতে হবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে একটা প্যাটার্ন সে কি করতেছে, ফলো করতেছে। সেটা হচ্ছে পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদে যাওয়ার জন্য প্রতিবার আমার 2 করে কি করতে হচ্ছে, আসলে বৃদ্ধি করতে হচ্ছে। অর্থাৎ 2 2 করে কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। সেমভাবে আমরা যদি কি করি, আবার খেয়াল করি, আমার এটা হচ্ছে পরবর্তী পদ, এটা হচ্ছে কি পূর্ববর্তী পদ। তাহলে এই পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদে আসার জন্য কি করতে হবে, সকলে বলবো হচ্ছে 2 বিয়োগ করতে হবে। সেম এইখান থেকে এখানে আসার জন্য কি করতে হবে, 2 বিয়োগ করতে হবে। আবার এখান থেকে এখানে আসার জন্য কি করতে হবে, 2 বিয়োগ করতে হবে। তারপর আমি দেখতেই পাচ্ছি এখানে পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদে যাওয়ার জন্য একরকম প্যাটার্ন ফলো করতেছে, সেটা হচ্ছে 2 কি করতে হবে, যোগ। আবার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদে আসার জন্য কি করতে হচ্ছে, আরেক প্যাটার্ন ফলো করতেছে, সেটা হচ্ছে কি প্রত্যেক পদ থেকে কি করতে হবে, 2 বিয়োগ করতে হবে। তাহলে যখন এরকম পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের মধ্যে একটা কি আছে, রিলেশন বা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, এটাকেই মূলত কি বলা হয়, একটা অনুক্রম বলা হয় আর কি, ঠিক আছে। তাহলে আমরা আশা রাখতে পারি অনুক্রম জিনিসটা বুঝাইতে পারছি। আরেকটা জিনিস মনে রাখবা, অনুক্রমে যে পদগুলো আছে না, এটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, ঠিক আছে। অনুক্রমের পদগুলোর মাঝে আমরা কি করে থাকি, একটা কমা চিহ্ন কি করে থাকি, ব্যবহার করে থাকি। এদের মাঝে আমরা কি ব্যবহার করে থাকি, কমা চিহ্ন কি করে থাকি, ব্যবহার করে থাকি। আর এই অনুক্রমটাকে আমরা চাইলে কি করতে পারি, ধারাতে কনভার্ট করতে পারি, অর্থাৎ ধারা তৈরি করতে পারি। কিভাবে, জাস্ট তুমি এখানে একটা একটা করে কি দিবা, যোগ যদি দিই, অর্থাৎ ধারার মাঝে পদগুলোর মাঝে কি থাকে, যোগ থাকে, আর অনুক্রমের পদগুলোর মাঝে কি থাকে, একটা কমা থাকে। এটাই হচ্ছে আমাদের সেই জিনিসটা। তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। ওকে, তোমরা হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে অনুক্রম জিনিসটা বোঝা গিয়েছে কিনা।
ওকে, তারপরে হচ্ছে আমরা চলো আমাদের যে প্রথম যে জিনিসটা, তোমরা তারপরে যে টপিকটা আছে সেই টপিকটার নাম লিখবা, সেটা হচ্ছে অনুক্রমের সাধারণ পদ নির্ণয়। টপিকের নাম কি? টপিকের নামটা হচ্ছে আমাদের অনুক্রমের সাধারণ পদ। অনুক্রমের আমরা কি শিখবো এখন, কিভাবে সাধারণ পদগুলো নির্ণয় করা যায় সেই জিনিসটা সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা সমান্তরের ক্ষেত্রে দেখব। কোন অনুক্রমের ক্ষেত্রে দেখব? সমান্তর অনুক্রম। আমি মূলত তিনটা অনুক্রমই দেখাবো, একটা হচ্ছে সমান্তর, দুই নাম্বার হচ্ছে গুণোত্তর, আর একটা হচ্ছে মিশ্র। তিনটা আমরা অনুক্রম দেখব, তার মধ্যে প্রথমটা হচ্ছে সমান্তর। তাহলে প্রথমে কোশ্চেন আসে সমান্তর অনুক্রম জিনিসটা কি, তাহলে একটু করে বলে নিই। অনুক্রম আর ধারার মধ্যে তো পার্থক্য বলে ফেলছি, আগে অনুক্রমের কথা বলি এখন। তাহলে সমান্তর অনুক্রম কি? সমান্তর অনুক্রম হচ্ছে পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের পার্থক্যটা কি থাকবে, সমান থাকবে। ঠিক আছে, কি কি বললাম? বললাম হচ্ছে পরবর্তী পদ আর পূর্ববর্তী পদের, পরবর্তী পদ মাইনাস হচ্ছে কি হবে, পূর্ববর্তী পদ। ঠিক আছে, পরবর্তী পদ এবং যে পূর্ববর্তী পদ আছে এই দুইটার পার্থক্য সবসময় কি থাকবে, সমান থাকবে। এটাই হচ্ছে আমাদের কি সমান্তর অনুক্রম বলা হয়। যদি পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের পার্থক্য বা বিয়োগফল সবসময় যদি কি থাকে, সমান থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, সমান্তর অনুক্রম বলে ফেলবো আর কি। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, সমান্তর অনুক্রম বলবো। আচ্ছা, যেমন আমরা একটা উদাহরণ দেখি। আর সাপোজ হচ্ছে আমরা এরকম লিখলাম 2, তারপর দিলাম 4, তারপর দিলাম 6, তারপর দিলাম হচ্ছে কত 8, এই একটা অনুক্রম দেওয়া আছে। তাহলে এটার পরবর্তী পদ কোনটা, এটা। পূর্ববর্তী পদ কোনটা, এটা। তাহলে তুমি যদি এইখান থেকে এটা কি করো, বিয়োগ করো। 4 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে বিয়োগফল কত হবে, 2। 6 থেকে 4 বিয়োগ করলে তাও বিয়োগফল কত হবে, 2। 8 থেকে 6 বিয়োগ করলে তাও বিয়োগফল হবে কত, 2। তাহলে আমি দেখতে পাচ্ছি পরবর্তী পদ আর পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে কত, আমাদের 2। যেহেতু পার্থক্য 2, প্রত্যেকবার পার্থক্যই কিন্তু কত করে, 2 করে। তার মানে আমি বলতে পারি এই অনুক্রমটা হচ্ছে আমার কি অনুক্রম, সমান্তর অনুক্রম। ওকে, তাহলে আশা রাখতে পারি সমান্তর অনুক্রম বুঝতে পারছি। এখন সমান্তর অনুক্রমের আমরা সাধারণ পদ বের করব। কেন আমরা সাধারণ পদ বের করব? সাধারণ পদ বের করলে তুমি জাস্ট ওই পদের জায়গায় একটা ভ্যালু বসে দিলে সে তোমাকে যেই পদ ইচ্ছা তোমার সেই পদে কি করতে পারে, নিয়ে যেতে পারে। যেমন এখানে আমি তো অসংখ্য একটা পদ আছে, এটা তো একটা অনুক্রমে একটা পার্ট লিখছি, এখানে তো আরো অনেকগুলো পদ আছে। তা এখন যদি বলে তোমাকে এখান থেকে 20তম পদ বের করো, তাহলে 20তম পদ বের করার জন্য কি করবা, তুমি কি এরকম 2 2 2 2 করে যোগ করে এরকম 20টা পদ যাবা? এরকম তো আমার কি নেই, সময় নেই। তাই এই সময়টা সেভ করার জন্যই আমাদের কে সাহায্য করবে, সাধারণ পদ যে জিনিসটা আছে সেই জিনিসটা কি করবে, সেভ করবে। তাহলে দেখো আমরা একটু লিখে ফেলি সূত্রটা, সেটা হচ্ছে আমাদের সাধারণ পদ। সাধারণ পদ যেটাকে আমরা বলতে পারি হচ্ছে এখানে n দ্বারা প্রকাশ করলাম আর কি। ঠিক আছে, তাহলে n তম পদ বা সাধারণ পদ সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের এরকম a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে কত হবে, d। a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে কত, d। এটা হচ্ছে সমান্তর অনুক্রমের ক্ষেত্রে। কোন অনুক্রমের ক্ষেত্রে? সমান্তর অনুক্রমের ক্ষেত্রে সাধারণ পদ বা n তম পদ নির্ণয়ের সূত্র। তুমি যদি এখানে 8তম পদ বলো কোনো সমস্যা নাই, তাহলে এখানে কি দিতে হবে, জাস্ট 8 দিতে হবে। একটু আমরা একটু দেখি এই এ দ্বারা কি বোঝায়, এ দ্বারা বোঝায় প্রথম পদ। এ দ্বারা কাকে রিপ্রেজেন্ট করে, এ দ্বারা রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রথম পদকে। ডি দ্বারা কাকে রিপ্রেজেন্ট করে, ডি দ্বারা রিপ্রেজেন্ট করে হচ্ছে সাধারণ অন্তর বা পার্থক্য আর কি। ঠিক আছে, সাধারণ মানে বুঝে কমন। ঠিক আছে, কমন যে পার্থক্য যেটা হচ্ছে কত করে, এখানে 2 করে দেখতে পাচ্ছি। তাহলে এ দ্বারা বুঝাচ্ছে প্রথম পদ, ডি দ্বারা বুঝাচ্ছে কি, সাধারণ অন্তর। তাহলে আমি কিছুক্ষণ আগে তোমাকে একটা কোশ্চেন করছিলাম, সেটা হচ্ছে এই ধারার 20তম পদের মান কি করো, বের করো। তাহলে খুব সহজে তুমি এখান থেকে বের করে ফেলতে পারো, কারণ তুমি জানো এইটা হচ্ছে আমার সেই প্রথম পদ। আমরা যদি একটু করে কি করি, এখানে খেয়াল করি, এটা হচ্ছে আমার প্রথম পদ এ, তারপর হচ্ছে এইটা হচ্ছে আমার সেই সাধারণ অন্তর যেটা হচ্ছে কত, ডি। আর আমি বলছিলাম কততম পদ বের করতে, 20তম। তাহলে এন এর ভ্যালুটা হচ্ছে কত, 20। তাহলে আমি যদি এইখানে কি করি, এই সূত্রটাতে বসাই, এ এর ভ্যালু হচ্ছে আমার 2 প্লাস এন এর ভ্যালুটা হচ্ছে কত, 20 মাইনাস হচ্ছে কত 1 ইন্টু হচ্ছে কত আমাদের 2। যেহেতু হচ্ছে সাধারণ অন্তর কত পাইছি, 2 পাইছি। তাহলে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে 2 প্লাস 19 দুগুণ হচ্ছে কত, 19 দুগুণ হচ্ছে 38। তার মানে আলটিমেটলি আনসারটা হবে কত, 40। অর্থাৎ এই অনুক্রমের তুমি যদি 20তম পদ বের করতে যাও, তাহলে তার আনসারটা কত হবে, তার আনসারটা আসবে 40। এগুলো কিন্তু এমসিকিউতে অনেকবার আসছে। ঠিক আছে, তোমরা হচ্ছে দেখবা এরকম একটা অনুক্রম দিয়ে দিছে বা ধারাও দিয়ে দিছে, ধারা কিন্তু সেম। তাহলে অনুক্রম বা ধারা দিয়ে দিবে, দিয়ে বলবে তার সাধারণ পদ কত। তাহলে যদি সাধারণ পদ বের করতে বলতো, তাহলে তুমি কি জানতা না, এনটা তুমি জানো না। যদি সাধারণ পদ বের করতে বলে তখন তুমি এন জানো না, বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আসলে জানো। ঠিক আছে, আশা রাখতে পারি তোমরা এই টাইপগুলো ইজিলি বুঝতে পারছো। একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে সকল কিছু ঠিক আছে কিনা।
ওকে, তাহলে চলো এখন হচ্ছে আমরা আমাদের যে নেক্সট যে কোশ্চেনটা আছে সেই নেক্সট কোশ্চেন, অর্থাৎ আমরা 2 নাম্বার যে টাইপটা আছে সেই 2 নাম্বার টাইপে যাই। 2 নাম্বার টাইপে আমরা দেখব হচ্ছে গুণোত্তর যে অনুক্রমটা আছে সেই গুণোত্তর অনুক্রমে কিভাবে সাধারণ পদ কি করা যায়, বের করা যায়। তার আগে জানতে হবে গুণোত্তর অনুক্রম কি। গুণোত্তর অনুক্রম হচ্ছে অনুপাত সমান, জাস্ট আমি একদম সংক্ষেপে লিখতেছি, সেটা হচ্ছে কি সমান হবে অনুপাত। অনুপাত মানে হচ্ছে আমরা বলতে পারি ভাগফল। পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের যদি ভাগফলটা সমান হয় সেটাই হচ্ছে কি হবে গুণোত্তর অনুক্রম। যেমন আমরা যদি একটা লিখি, সাপোজ লিখলাম হচ্ছে 3, তারপর লিখলাম হচ্ছে 9, তারপর লিখলাম হচ্ছে 27, তারপর লিখলাম হচ্ছে 81, তারপর হচ্ছে কি দিলাম ডট 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 দিলাম, ঠিক আছে। তাহলে এইরকম একটা আমার অনুক্রম দেওয়া আছে, বলা হয়েছে এই অনুক্রমটা কি গুণোত্তর নাকি সমান্তর, সেটা কি করো বের করো। সমান্তর বা গুণোত্তর এটা হচ্ছে 2 রকমের অনুক্রম হতে পারে, হয় সমান্তর না হলে হচ্ছে কি গুণোত্তর আর কি, ঠিক আছে। তাহলে আমরা একটু করে যদি খেয়াল করি, বলছিলাম পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের কি সমান, অনুপাত সমান হবে। তাই তুমি যদি 9কে যদি 3 দ্বারা যদি ভাগ করো, 9কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল দেখবা কত আসবে 3। 27কে যদি 9 দ্বারা ভাগ করো তাও দেখবা ভাগফল আসবে কত 3। 81কে যদি 27 দ্বারা ভাগ করো তাও ভাগফল দেখবা হচ্ছে কত 3। অর্থাৎ প্রত্যেকবারই কিন্তু ভাগফল সেই জিনিসটা বা অনুপাত সেটা কত আসতেছে 3 করে আসতেছে। তার মানে আমি বলতে পারি এই অনুক্রমটা হচ্ছে আমার একটা গুণোত্তর অনুক্রম। আর এই গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে একটা সাধারণ পদ নির্ণয় বা আমরা যদি n-তম পদের কথা বলি আর কি, তাহলে এই n-তম পদ নির্ণয়ের একটা কি আছে, সূত্র আছে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এরকম a r⁴ n হচ্ছে কত আমাদের 1। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা কার ক্ষেত্রে, গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে। একটু যদি বলে দিই, এ তো আগের বারের মতোই প্রথম পদ, আর যেটা আছে সেই আরটাকে বলা হয় সাধারণ অনুপাত, মানে যে কমন যে অনুপাতটা আছে সেই কমন অনুপাতটাই হচ্ছে আমাদের এইটার কাঙ্ক্ষিত আনসারটা। তাহলে এটা হবে কি আমাদের সেই সাধারণ অনুপাত, যার মানটা হচ্ছে আমি কি দ্বারা প্রকাশ করব, আর দ্বারা এই মানটাকে কি করব আসলে প্রকাশ করব। ওকে, আর এন তো আমরা বুঝতেই পারতেছি। তাহলে যদি আমাদের এইখান থেকে কোশ্চেন আসে এটার সাধারণ পদ কত, ঠিক আছে, এটার কি বলতেছে সাধারণ পদ কত এই অনুক্রমের, অথবা আসলে এটার 15তম পদ কত, তাহলে আমাদের এইরকম 15তম বলুক 20তম পদ বলুক, ঠিক আছে, এভাবে বলার আগে আমাদের যদি সাধারণ পদটা যদি বের করা থাকে তাহলে দেখবো হচ্ছে আমাদের জিনিসগুলো কি হয় একটু ইজিলি হয়ে যায়। তোমরা একটা বইয়ের একটা অনুশীলনের অঙ্ক দেখবা, সেখানে বলছে সাধারণতম পদ, 10তম পদ এবং সম্ভবত একটা 15তম পদ, এইরকম একটা মান বের করতে বসে। সেই জিনিসগুলো কিন্তু আমরা এই সূত্রগুলো দিয়ে কিন্তু কি করব, সলভ করবো আর কি, ঠিক আছে। তাহলে আমি আর ওইগুলো দেখাই দিব না, এই জন্য আমি বারবার এখানে কি করে দিচ্ছি, একটা করে উদাহরণ তোমাদের দেখা দিচ্ছি। তাহলে এটা যদি সাধারণ পদ বের করতে যাই তাহলে দেখো এখানে এ কোনটা, এ মানে আমরা জানি প্রথম পদ, ঠিক আছে, এ মানে আমরা জানি কি প্রথম পদ। প্রথম পদকে, প্রথম পদ হচ্ছে আমাদের 3, তাহলে দাও তুমি এখানে 3, তাহলে 3 ইন্টু আর, আর মানে সাধারণত তাও কত 3, তাহলে 3 ইন্টু 3 n মাইনাস হচ্ছে কত আমাদের 1। ওকে, আচ্ছা এখন দেখো এইটা তুমি a টু দি পাওয়ার m বলতে পারো, অর্থাৎ এখানে মনে মনে বলতে পারো এখানে কত আছে আসলে 1। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, সূত্র কি a টু দি পাওয়ার m প্লাস n হয়। তাহলে এইটা আলটিমেটলি হচ্ছে 1 প্লাস n মাইনাস হচ্ছে কত 1, প্লাস 1 মাইনাস 1 যদি চলে যায় তাহলে আলটিমেটলি কি আছে 3 টু দি পাওয়ার n আছে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা, অর্থাৎ এই অনুক্রমের সাধারণ পদ হচ্ছে কোনটা আমাদের এটা। এখন তাহলে তোমাকে যদি বলে ভাই 15তম পদ কত, তাহলে এই অনুক্রমের 15তম পদ কত, জাস্ট খালি n এর জায়গায় কার মান বসাবা, 15 এর মান বসাবা, তাহলে 15তম পদের মান হবে 3 টু দি পাওয়ার হচ্ছে কত আমাদের 15। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা। তাহলে আমি আশা রাখতে পারি গুণোত্তর অনুক্রম রিলেটেড যদি এইরকম কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা কি করতে পারবা, সেই জিনিসগুলা করতে পারবা। ওকে, তাহলে হচ্ছে এখন চলো আমরা হচ্ছে আবার হচ্ছে নেক্সট যে টাইপটা আছে সেই নেক্সট টাইপটা কি করব, করে ফেলবো, ঠিক আছে। আমরা হচ্ছে আবার কি করি, এখন নেক্সট টাইপটা দেই, সেখানে হচ্ছে আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে আমাদের 3 নাম্বার যে জিনিসটা আছে, অর্থাৎ কিভাবে আমরা মিশ্র অনুক্রম নিয়ে কি করতে পারি, কথাবার্তা বলতে পারি। মিশ্র অনুক্রম আমরা হচ্ছে 3 নাম্বার জিনিসটা দেখতেছি, সেটা হচ্ছে কি অনুক্রম আমাদের মিশ্র অনুক্রম, যেখানে হচ্ছে তুমি একটু করে লিখে রাখো, সেখানে হচ্ছে আমাদের সমান্তর প্লাস গুণোত্তর, সমান্তর প্লাস গুণোত্তর দুইটা টাইপই আমরা এখানে কি করতে পারবো আসলে পাবো। সমান্তর অনুক্রম বলি বা গুণোত্তর অনুক্রম বলি, দুইটা অনুক্রমই পাবো কোথায়, মিশ্রের মধ্যে আর কি, ঠিক আছে। যেটা হচ্ছে মেইনলি হচ্ছে দেখা যায় ভগ্নাংশ রিলেটেড যে সকল ম্যাথগুলো আছে সেগুলো দেখা যায় এই মিশ্র অনুক্রমের মধ্যে কিন্তু পড়ে। যেমন হচ্ছে সাপোজ আমি একটা লিখলাম 3 দিলাম হচ্ছে কত, এখানে দিলাম হচ্ছে 2, আরেকটা দিয়ে দিলাম হচ্ছে 3/2 দিলাম, এখানে দিলাম হচ্ছে 5 দিলাম হচ্ছে কত 4, তারপরটা দিলাম হচ্ছে কত 7 দিলাম হচ্ছে 8, তারপরটা দিলাম 9 হচ্ছে কত দিব 16, ঠিক আছে, আমার ডট 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 আছে।
তাহলে বলছে এই অনুক্রমের একটা সাধারণ পদ কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো তুমি এইখানে দুইটা অনুক্রম থাকবেই ম্যাক্সিমাম টাইম, যেহেতু মিশ্র বলতেছি, একটা সমান্তর আর একটা হচ্ছে কি গুণোত্তর, ঠিক আছে। তাহলে এরকম টাইপগুলোতে দেখা যায় লবে এক ধরনের অনুক্রম থাকে, হরে আরেক ধরনের কি থাকে অনুক্রম থাকে, লবে একরকম হরে কি থাকে আরেক রকম অনুক্রম থাকে। তাহলে দেখো আমাদের তোমরা যদি একটু করে খেয়াল করো আর কি, তাহলে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখো এই লবের ক্ষেত্রে একটু যদি চিন্তা করি, সমান্তর আছে নাকি গুণোত্তর, এই দুইটার মধ্যেই থাকবে, হয় সমান্তর না হলে কি গুণোত্তর, এই দুইটার মধ্যে থাকবে। যদি না থাকে একটা থেকে দুইটা জায়গায় একটু যদি চেঞ্জ করে দেখবো সেটা কি হয়ে গেছে, সমান্তর অথবা গুণোত্তর হয়ে গেছে আর কি, ঠিক আছে। আমরা দেখবো এমসিকিউতে, একটা এমসিকিউতে দেখবো সমান্তর নাই গুণোত্তর নেই, তখন কি করা যায়, তখন আমরা একটু একটা কাজ করলেই আনসারটা চলে আসে। তার প্রথমে আমরা দেখতে পাই এখানে আছে হচ্ছে 3, তারপর আছে 5, তারপর 7, তারপর 9। তাহলে আমরা একটু বিয়োগ করি, তুমি যদি 5 থেকে 3 বিয়োগ করো তাহলে বিয়োগফল কত 2, 7 থেকে 5 বিয়োগ করলে তাও বিয়োগফল 2, 9 থেকে 7 বিয়োগ করলে তাও বিয়োগফল 2। তার মানে দেখতে পাচ্ছি প্রতিবার বিয়োগফল বা পার্থক্যটা সমান। তার মানে উপরেরটা কি, উপরেরটা হচ্ছে একটা সমান্তর অনুক্রম। তাহলে আমি চাচ্ছি সাধারণ কি করতে, পদ বের করতে। তাহলে উপরের সূত্রটা কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d। সেম ভাবে এখন আমরা আসি নিচেরটার ক্ষেত্রে। তাহলে নিচেরটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো 4 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল 2, 8 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 4। পার্থক্য কি সমান হয়েছে, পার্থক্য সমান হয় নাই, তার মানে এটা কি হবে না, সমান্তর হবে না। তার মানে এটা কি হতে পারে, গুণোত্তর হইতে পারে। একটু চেক করি, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, 16কে 8 দ্বারা ভাগ করলে 2। তার মানে দেখতে পাচ্ছি এটা একটা কি ধারা, গুণোত্তর ধারা, যেহেতু তাদের অনুপাতটা সমান। তার মানে এখানে আলটিমেটলি কি হবে, a r টু দি পাওয়ার n মাইনাস 1। তা তোমরা যদি একটু করে কি করো, ক্যালকুলেশন করে মানটা যদি বসা দাও তাহলে কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাবা। এটার ক্ষেত্রে a এর মান কত, এটার ক্ষেত্রে a এর মানটা হচ্ছে 3, d এর মান কত আমরা দেখতেই পাইছি, d এর মান হচ্ছে কত 2 করে বাড়তেছে। এখানের ক্ষেত্রে r এর মান কত তাও দেখতে পাচ্ছি 2, এর মানও হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এই জিনিসটা ক্যালকুলেশন করে তোমরা নিজ দায়িত্বে কি করবা, করে ফেলবা। তাহলে একটু কমেন্ট সেকশনে জানাও আমাদের এই 3 টাইপের অনুক্রমের জিনিসটা তোমাদের ক্লিয়ার কিনা। একটু দ্রুত জানাও যে এই জিনিসগুলো একদম ক্লিয়ার কিনা, ঠিক আছে। আশা করি একদম সহজ জিনিস, তোমরা নিজে দায়িত্বে কি করতে পারবা, করে ফেলতে পারবা। তাহলে আমাদের আলটিমেটলি এই জিনিসটা শেষ। এখন চলো হচ্ছে আমরা আমাদের মেইন যে ম্যাথটা আছে সেই মেইন ম্যাথটাতে আমরা চলে যাব, ঠিক আছে। আমরা হচ্ছে এখন টাইপ 4, টাইপ 4-এ তোমরা হচ্ছে এই জিনিসটা লিখবা, সেটা হচ্ছে বিজোড় পদে প্লাস, বিজোড় পদে কি থাকবে, আচ্ছা বিজোড় পদে থাকবে হচ্ছে মাইনাস, বিজোড় পদে প্লাস না, বিজোড় পদে থাকবে মাইনাস আর জোড় পদে থাকবে প্লাস। বিজোড় পদে মাইনাস এবং জোড় পদে যদি কি থাকে, প্লাস থাকে, ঠিক আছে। বিজোড় পদে মাইনাস অর্থাৎ বিজোড় বিজোড় অর্থাৎ প্রথম পদ, তৃতীয় পদ, পঞ্চম পদ, এই পদগুলোর সামনে দেখবা সবসময় কি আছে, মাইনাস আছে। আর জোড় যে পদগুলো আছে তাদের সবসময় তাদের সামনে কি থাকবে, প্লাস থাকবে। যদি এটা থাকে তুমি চোখ বন্ধ করে, ঠিক আছে, সাধারণ পদে, কোথায়, সাধারণ পদে, তুমি চোখ বন্ধ করে সাধারণ পদে একটা লেখা অবশ্যই অবশ্যই লিখতেই হবে। সেটা কি, সেটা হচ্ছে -1 টু দি পাওয়ার n। এই কথাটা তোমার সবসময় কি করতে হবে, লিখতেই হবে। সাধারণ পদে -1 টু দি পাওয়ার n, এটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, রাখতে হবে, ঠিক আছে। কেন রাখতে হবে তার ব্যাখ্যা আমরা এখন নিয়ে দিব। তাহলে আগে হচ্ছে আমরা একটা এরকম একটা কিছু দেখি। তাহলে বিজোড় পদে বলছে মাইনাস, সাপোজ আমি ধরলাম হচ্ছে কত -3, জোড় পদে বলছে প্লাস, তাহলে ধরলাম হচ্ছে 5, আরেকটা দিলাম হচ্ছে -7, তারপরটা দিলাম হচ্ছে 9, তারপর হচ্ছে -11, দেন দিলাম হচ্ছে কত 30। একটু করে যদি চিন্তা করো, দেখো বিজোড় পদ, প্রথম পদ, তৃতীয় পদ, পঞ্চম পদ, প্রত্যেকটা পদের আগে কি আছে, মাইনাস। জোড় পদ দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, তাদের সামনে কি আছে, প্লাস। তাহলে বিজোড় পদে মাইনাস, জোড় পদে প্লাস, তার মানে আমি বুঝতে পারতেছি এইটা, এই সত্যটা কি করছি, মেনে চলছে। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন আমি এখানে -1 টু দি পাওয়ার nটা ইউজ করব। আচ্ছা, তাহলে তুমি একটু চিন্তা করবা, সেটা হচ্ছে সবসময় দেখবা হচ্ছে এরকম, এই বিজোড় পদগুলা অর্থাৎ মাইনাস প্লাস নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নাই। তুমি যখন এই জিনিসটা দিবা তখন আর প্লাস মাইনাস দিয়ে টেনশন করার কোনো দরকার নাই। তুমি জাস্ট সংখ্যার যে মানগুলো আছে মানগুলো নিয়ে কাজ করলেই তোমার আনসারটা চলে আসবে। আমরা একটু করে দেখি, দেখো -1 টু দি পাওয়ার তুমি যদি কোনো বিজোড় পাওয়ার দাও, -1 এর উপর পাওয়ার যদি কি দাও, কোনো বিজোড় দাও, -1 এর উপর পাওয়ার কি দিলা, বিজোড় দিলা, তাহলে সবসময় মনে রাখবা আনসারটা কত আসবে, -1। -1 এর উপর পাওয়ার যদি বিজোড় দাও আনসারটা সবসময় কি আসবে, -1 আসবে। আর -1 এর উপর পাওয়ারটা তুমি যদি কি দাও, পাওয়ারটা তুমি যদি জোড় দাও তাহলে আনসারটা সবসময় কি আসবে, +1 আসবে। -1 এর উপর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আনসারটা হবে -1, আর -1 এর উপর পাওয়ার যদি জোড় হয় তাহলে সবসময় আনসারটা কি আসবে, +1 চলে আসবে। এখন দেখো এই -1টা -1 দ্বারা যদি কোনো কিছু গুণ করো
তাহলে সেম সংখ্যাটা তো থাকবে, কিন্তু তার চিহ্নটা কি হয়ে যাবে, জাস্ট মাইনাস হয়ে যাবে না? অবশ্যই হবে। যেমন দেখো আমি এটার কথা যদি চিন্তা করি, সাপোজ আমার কাছে 3 সংখ্যাটা দেওয়া আছে, এটা একটা বিজোড় পদ, তার মানে এটার আনসার সামনে কি আসবে, একটা -1। তাহলে 3 এর সাথে তুমি যদি -1 গুণ করো তাহলে কি হবে, -3 আসবে না? অবশ্যই আসবে। সেম ভাবে 7 তোমার কাছে দেওয়া আছে, তার সাথে তুমি যদি -1 গুণ করো তাহলে কি হবে, -7 হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি তোমাদের যে কথাটা বলতে চাচ্ছি, তাহলে হচ্ছে এই যখন তুমি এখানে -1টা দিবা তখন সেটা কি করবে, একটা কাজ করা শুরু করবে। তাহলে এইটার যদি সাধারণ পদটা বের করতে যাই, সাধারণ পদটা হবে এরকম -1n। তুমি যখন এতটুকু অংশ দিছো, সে কিন্তু এই প্রথম পদে মাইনাস নিয়ে আসবে, দ্বিতীয় পদে প্লাস নিয়ে আসবে, প্রথম পদে মাইনাস নিয়ে আসবে, দ্বিতীয় পদে প্লাস নিয়ে আসবে। কারণ আমরা দেখতেই পাচ্ছি -1 উপর পাওয়ার যখন বিজোড় দিবা তাহলে সে কি করবে, আলটিমেটলি -1 দিবে। সেই -1 সাথে এই সংখ্যাটা গুণ করলে কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। তাহলে এখন তুমি যদি একটু করে খেয়াল করো আর কি, যেমন এখানে হচ্ছে 5 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে বিয়োগফল কত হবে, সকলেই বলবে আনসারটা হবে 2। সেম ভাবে এটা হচ্ছে 7 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে বিয়োগফলটা হচ্ছে কত, 2। দেখো আমি কিন্তু কোনো মাইনাস সাইন নিচ্ছি না, কারণ আমার মাইনাস সাইনটা আগেই বাদ দিয়ে দিছি। কে বাদ দিয়ে দিছে, এই জিনিসটা বাদ দিয়ে দিছে, এই জন্য মাইনাসটা বাদ। তারপর তুমি যদি আবার 9 থেকে যদি 7 বিয়োগ করো তাও বিয়োগফল হচ্ছে কত, 2। 11 থেকে 9 বিয়োগ করো তাও বিয়োগফল হচ্ছে কত, 2। তার মানে দেখতে পাচ্ছি একটা সমান্তর অনুক্রম। তাহলে সমান্তর অনুক্রমের সূত্র কি, সূত্র হচ্ছে আমাদের a প্লাস n-1 ইন্টু হচ্ছে কত হবে আমাদের, d হবে। আমি এটা একটু করাই দিই, কারণ হচ্ছে তোমাদের একটু চেক করে দেখাই দিব যে আসলে এই মানগুলো আসতেছে কিনা। ঠিক আছে, সাধারণ পদ থেকে। তাহলে এখানে হচ্ছে 1 আছে, থাক। এখন হচ্ছে এর ভ্যালু কত, 3, নট -3, কারণ মাইনাসটা বসে কে নিয়ে নিছে, এই -1 টু দি পাওয়ার n নিয়ে নিবে। তাহলে এখানে হচ্ছে কত আছে আমাদের, সেই 3 আছে, প্লাস এটা হচ্ছে কত, n-1 ইন্টু d এর মান হচ্ছে কত করে, 2 করে। তাহলে এইখানে দিলাম সেই 2। তাহলে আলটিমেটলি আমরা একটু করে যদি দেখি এটার মান কত আসে, এটা হচ্ছে -1 টু দি পাওয়ার n ইন্টু 3 আর হচ্ছে, আচ্ছা একটু করি, 3 প্লাস হচ্ছে কত, 2n মাইনাস হচ্ছে কত, 2। তাহলে আলটিমেটলি আনসারটা কি থাকে, -1 টু দি পাওয়ার n ইন্টু 2n প্লাস হচ্ছে কত, 1। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের যে কাঙ্ক্ষিত যে আনসারটা আছে, সেই কাঙ্ক্ষিত আনসারটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই পার্টটুকু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার, -1 টু দি পাওয়ার n, এইটা প্লাস এত। আচ্ছা এখন দেখো আমরা একটু মানটা বসাবো। আমরা মানটা বসে একটু করে কি করব, চেক করব আমাদের আসলে আমি যেটা বললাম সেটা আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, কারণ হচ্ছে তোমাদের অনেকের মনে কোশ্চেন যে আসলে কি আদৌ এটা ঠিক আছে কিনা। একটু করে দেখি, আমাদের প্রথম পদের জন্য n এর ভ্যালু কত, 1। তাহলে আমরা এখানে 1 বসাই, তাহলে -1 টু দি পাওয়ার 1 ইন্টু এইটাতে বসাচ্ছি, তাহলে 2 ইন্টু 1 প্লাস হচ্ছে কত, 1। তাহলে দেখো তুমি যদি একটু চিন্তা করো, -1 টু দি পাওয়ার 1, আমি বলছি -1 এর উপর যদি পাওয়ার বিজোড় হয় তাহলে আনসারটা কত হবে, -1 হবে। তাহলে উপরে আছে এখানে -1 ইন্টু 2 কে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে, 3 হবে। তাহলে ইন্টু হচ্ছে কত, 3। তাহলে আলটিমেটলি আনসারটা কত আসে, -3। দেখো চলে আসছে -3। সেম ভাবে আমি দ্বিতীয় পদটা একটু দেখাই। তুমি যদি এখানে -1 দাও, পাওয়ার হচ্ছে দ্বিতীয় পদের জন্য n এর মান হচ্ছে কত, 2 দিলাম, ইন্টু তাহলে এখানে কত হবে, 2 ইন্টু 2 প্লাস হচ্ছে কত, 1। 2 2 গুণ 4, 4 আর 1 কত হবে, 5। -1 এর উপর পাওয়ার জোর মানে কি আনসারটা 1 আর কি। ঠিক আছে, তাহলে 1 ইন্টু আছে কত, 5 ইকুয়াল টু হচ্ছে 5 একে 5। দেখো 5 চলে আসছে। আরেকটা দেখাই, যদি -1 এর উপর পাওয়ার যদি কিউব করো ইন্টু এটা যদি দিই, তাহলে 2 ইন্টু 3 প্লাস হচ্ছে কত হবে, 1 ইকুয়াল টু -1 এর উপর পাওয়ার বিজোড়, তাহলে আলটিমেট আনসার হচ্ছে কত, -1 ইন্টু 3 2 গুণ 6, 6 একে কত, 7। তাহলে আলটিমেটলি আনসারটা হচ্ছে কত, -7, -3, 5, -7। দেখো আমাদের কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো চলে আসতেছে। তাহলে তুমি যদি কি করো, আমি আবার বলি, তুমি যদি বিজোড় পদে মাইনাস থাকে এবং জোড় পদেগুলোতে যদি তোমার কি থাকে, প্লাস থাকে, তাহলে তুমি প্লাস মাইনাস নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। যদি তুমি তার সামনে কি দিয়ে দাও, এই পার্টটুকু দিয়ে দাও, -1 টু দি পাওয়ার কি দিয়ে দিতে হবে, তোমার n দিতে হবে। তাহলে -1 টু দি পাওয়ার যখনই তুমি কি দিবা, n দিবা, তখন কিন্তু আর তোমার এই জিনিসগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নাই। ঠিক আছে, আর বাকি পার্টটুকু তুমি দেখবা, তোমাদের যে ম্যাথগুলো আসে সেই বাকি পার্টগুলোতে হয় দেখবা সমান্তর অনুক্রম পড়তেছে সংখ্যাগুলা, না হলে কি পড়তেছে, গুণোত্তর অনুক্রম, যে কোনো একটা পড়বে, হয় সমান্তর না হলে গুণোত্তর, যে কোনো একটা অনুক্রম পড়বে। তখন তোমরা কি করবা, সেই জিনিসটা করে ফেলবা। তাহলে তোমরা একটু করে আমাকে জানাও যে এই জিনিসটা খুব ক্লিয়ার কিনা।
তাহলে এরকম টাইপের যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা আশা রাখতে পারি বুঝতে পারবো। তাহলে এখন অনেকের মনে কোশ্চেন, ভাই আপনি তো হচ্ছে বিজোড় পদগুলোতে মাইনাস দেখালেন, জোড় পদগুলোতে প্লাস দেখালেন, কিন্তু যদি উল্টা হয়, বিজোড় পদে আছে প্লাস, জোড় পদে আছে মাইনাস, তখন আমরা কি করব? তখন কি অন্য কোনো পদ্ধতি আছে? অবশ্যই তখন হচ্ছে আমরা কি করব, আরেকটা যে পদ্ধতি আছে না, সেই আরেকটা পদ্ধতি আমরা কি করব, এখানে ইউজ করব। তাহলে আমি হচ্ছে এই জিনিসটা মুছে দিচ্ছি, তোমরা এটা একটু মনে রাখবা। আমি এই অনুক্রমটাই লিখবো তখন। এটার আনসারটা কত আছে? 2n+1। এটা একটু কি করিও, মাথায় রাখিও, ঠিক আছে? এটা আনসারটা হচ্ছে 2n+1 হবে। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা 5 নাম্বার, সম্ভবত 5 নাম্বার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের বিজোড় পদে এবার প্লাস থাকবে। এখানে কি থাকবে আমাদের? বিজোড় পদে কি থাকবে? প্লাস। আর জোড় যে পদ আছে সেই জোড় পদে আমরা কি রাখবো এখন? মাইনাস। বিজোড় পদে থাকবে প্লাস, জোড় পদগুলোর সামনে থাকবে হচ্ছে মাইনাস। যদি এরকম থাকে তখন আমাদের কি করতে হবে সেটা, তাহলে তুমি একটু করে লিখে রাখো খাতায়। সাধারণ পদে অবশ্যই অবশ্যই একটা কথা তুমি লিখবাই। কি কথা লিখবা? -1n+1, এই কথাটা লিখবা ভাই, বলে দিলাম। কি লিখবা? -1n+1। জাস্ট আগে n ছিল, তার সাথে এখন কি করতে হবে? 1টা যোগ করতে হবে। কেন যোগ করলাম সেটার ব্যাখ্যা একটু করে কি করে দিই, আগে দিয়ে দিই তোমাদের, ঠিক আছে? তারপর দেখো, প্রথমে দেখো বিজোড় পদগুলোর সামনে প্লাস, অর্থাৎ বিজোড় পদের সামনে কি হতে হবে? +1 +1 +1। জোড় পদগুলোর সামনে মাইনাস, তার মানে কি -1 -1 -1, এরকম আনতে হবে তো নাকি? আচ্ছা, তাহলে আমি যদি এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি, দেখো -1, সাপোজ এইখানে আমি বিজোড়ই দিলাম। বিজোড় মানে হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম পদগুলা। তার সাথে দেখো কি আছে? 1 যোগ করছি না? এটার সাথে কি যোগ? 1 যোগ। আচ্ছা, তাহলে তুমি এখানে বলো তো, এই বিজোড় পদ +1 যোগ করলে কি জোড় সংখ্যা হবে না? 3 এর সাথে 1 যোগ করো, কত হবে? 4। 5 এর সাথে 1 যোগ করো, যোগফল কত হবে? 6। তার মানে দেখতে পাচ্ছি বিজোড় পদের সাথে 1 যোগ করলে সবসময় কি চলে আসে? জোড় সংখ্যা চলে আসে। তাহলে এইখানে এই জিনিসটাকে আমি লিখতে পারি না আলটিমেটলি এত টু দি পাওয়ার জোড়? আশা করি কারো কোনো সমস্যা নাই। তাহলে -1 আসলে কি জোড়? আর -1 উপর পাওয়ার যদি জোড় হয়, আমরা এখনই শিখছি তার আনসারটা কত? 1। দেখো তাহলে পাওয়ার যখন বিজোড় তখন তুমি আনসারটা পাচ্ছ 1, মানে +1। তার মানে কি পজিটিভ যে সংখ্যাটা তোমার দরকার সেই সংখ্যাটাই কিন্তু তুমি এখানে পাচ্ছ। আবার যদি পাওয়ার যদি কি হয়? বিজোড় হয়, ঠিক আছে? অর্থাৎ কি পাওয়ার যখন জোড় হবে আর কি, তখন জিনিসটা কি হয়? তাহলে -1 এখানে দিব হচ্ছে কি জোড় +1। তুমি যে কোনো একটা জোড় সংখ্যা নাও, 2 এর সাথে 1 যোগ করো 3, তারপরে হচ্ছে 4 এর সাথে 1 যোগ করো 5, 6 এর সাথে 1 যোগ করো 7। তার মানে সবসময় এই মানটা কি আসবে? এই মানটা কিন্তু আমাদের বিজোড় আসবে। তাহলে জোড় +1 যদি হয় তাহলে কি চলে আসবে? বিজোড় চলে আসবে। আর বিজোড় আসা মানে কি আলটিমেটলি -1 চলে আসা। কি চলে আসা? -1। তাহলে জোড় পদে তুমি যখন -1 পাচ্ছ, দেখো এটা কিন্তু জোড় পদ, n এর মান কিন্তু জোড়। দেখো এখানে লিখে রাখছি n এর মানটা কি? জোড়, এটা কিন্তু n, এইটাই হচ্ছে আমার সেই n। ক্যালকুলেশন করে এটা কি হয়ে গেছে? বিজোড় হয়ে গেছে। তাহলে n এর মান জোড়, জোড়ের সামনে দেখো কি আসছে? -1। তাহলে আমার তো দরকার জোড়ের সামনে কি দরকার? মাইনাস দরকার। তাহলে এই মাইনাস কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখন আমরা হচ্ছে আশা রাখতে পারি বুঝতে পারছি। আমি একটু পরেই বলতেছি, আগে হচ্ছে এটা করে ফেলি। তাহলে প্রথমটা দিলাম 3, তারপর এটা দিলাম -7, তারপর এটা দিলাম 7, তারপর হচ্ছে 9 ডট 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 আছে। তাহলে এইটা তোমাকে আসতে পারে 10তম পদ বের করো, 20তম পদ বের করো। তাহলে কিভাবে করব? তাহলে প্রথমে আমি বলছি আমার সাধারণ পদে অবশ্যই এই কথাটা লিখতে হবে। এই কথাটা কাকে হেল্প করবে? প্লাস মাইনাসকে বাদ দিতে হেল্প করবে। তাহলে আমি লিখে ফেলি আগে এই কথা, -1n+1 ছিল, দিলাম সে এটা। তারপরে হচ্ছে আমাদের এই সূত্রটা, আমরা এখানে কিন্তু আলটিমেটলি মানটা পেয়ে গেছি, আমি আর দিচ্ছি না। এটার মান আমরা পাইছি ক্যালকুলেশন করে 2n+ কত? 1। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই সাধারণ অনুক্রম, অর্থাৎ সাধারণ পদ আর কি, ঠিক আছে? আমরা এখন আমাদের বলতে হচ্ছে এই অনুক্রমের 20তম পদের মান বের করতে। কততম? 20তম। আমরা একটু মানটা বের করে দেখি, 20তম পদের মানটা আসলে কি হয় সেটা একটু আমরা দেখি। তাহলে -1 তাহলে 20 প্লাস হচ্ছে কত হবে? 1 ইন্টু, তারপর দেখো তাহলে 2 × 20 প্লাস হচ্ছে কত? হচ্ছে আমাদের 1। তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশন করি। 20 আর 1 কত? 21। -1 এর উপর পাওয়ার বিজোড়, তাহলে আলটিমেটলি আনসার কত? -1। তাহলে দিয়ে দাও এখানে -1 ইন্টু 20 × 2 = 40, 40 আর 1 কত? 41। তাহলে আলটিমেটলি প্লাসে মাইনাসে মাইনাস কত? 41। দেখো জোড় পদ 20তম পদ। তাহলে আমি বলে দিছি জোড় পদের সামনে কি আসবে? মাইনাস আসবে। এই মাইনাসটি কিন্তু চলে আসছে, ঠিক আছে? তাহলে আমি আশা রাখতে পারি এই দুইটা কনসেপ্ট একদম তোমাদের কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। একটু তোমরা কমেন্ট সেকশনে কি করবা? দিবা, অর্থাৎ দেখবা আর কি, ঠিক আছে? একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও যে এই দুই জিনিসগুলা একদম ক্লিয়ার কিনা, একটু তোমরা কমেন্ট সেকশনে জানাও।
ওকে, আমরা কিন্তু হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে 5টা টাইপের কিন্তু, অর্থাৎ এমসিকিউর জন্য দেখা যায় অনুক্রম রিলেটেড কিন্তু অনেকগুলো এমসিকিউ আসে, সেইখান থেকে যত ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ ছিল সবগুলো কিন্তু আমরা কি করে ফেলছি, এখানে করে ফেলছি আর কি। ঠিক আছে, এখন চলো তোমাদের আরেকটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন আসে। ঠিক আছে, সেই কোশ্চেনের আমরা হচ্ছে জাস্ট একটু একটু করে দেখি আর কি। আমরা হচ্ছে মেইন যে জিনিসটা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সাপোজ দেখবা তোমাদের বই একটা এই জিনিস তো ছিল 0 1 0 1 ডট 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 ডট, এই একটা জিনিস দেওয়া ছিল। এই একটা অনুক্রমের বসে, অর্থাৎ 8তম পদ কত, তারপরে বলা হয়েছিল 15তম পদ কত, আর একটা 10তম পদ কত। ঠিক আছে, 8তম বা সাধারণ পদ আর কি। তখন হচ্ছে আমরা কিন্তু এভাবে বলতাম, দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, তাহলে আমরা এটাকে এভাবে বলতাম, কি বলতাম, আমরা বলতাম বিজোড় পদে। ঠিক আছে, প্রথম পদ তৃতীয় পদে যেহেতু কি আসছে 0 আসছে, তার মানে আমি বলতে পারি অন্যান্য পদগুলোতে কি চলে আসবে, 0 চলে আসবে। তার মানে আমরা বলে থাকি বিজোড় পদগুলোতে এইখানে কি চলে আসবে, 0। অর্থাৎ বিজোড় পদগুলোতে তুমি কি বসাবা, 0 বসাবা। তারপরে হচ্ছে যে জোড় পদ, যে জোড় পদ, সেই জোড় পদগুলোতে কি বসাবা, 1। দেখো দ্বিতীয় পদ চতুর্থ পদ এই পদগুলোতে কি আছে 1, বিজোড় পদগুলোতে আছে হচ্ছে কত, 0। ঠিক আছে, এই দুইটা জিনিসই কিন্তু আমরা কি করতাম, পরীক্ষার হলে কিন্তু লিখতাম। আমরা হচ্ছে যখন 8তম পদ বের করতাম তখন আমরা বলতাম এই ধারটিতে দেখা যায় বিজোড় পদগুলোতে আছে 0 এবং জোড় পদগুলোতে আছে কত, 1। তার মানে আমরা বলতাম, এখন যদি তোমাকে বলে ভাই 15তম পদের মান কত, 15তম পদ তো বিজোড়, তাহলে আলটিমেটলি আনসারটা 0। আর যদি বলো 10তম পদ, 10তম পদ তো জোড়, তাহলে জোড় হইলে আনসারটা কত, 1। এই যে ধারাটা আছে না, এই ধারাটারও কিন্তু আমরা একটা সহজেই কি করতে পারি, nতম পদের মানটা কি করতে পারি, আসলে বের করতে পারি। এখন হচ্ছে আমরা ওই যে 4 নাম্বার এবং 5 নাম্বার যে উপপাদ্যটা এখন দেখলাম, ঠিক আছে, অর্থাৎ যে রুল যে দুইটা দেখলাম আর কি, বিজোড় পদে থাকলে কি হবে, জোড় পদে থাকলে কি হবে, ওই দুইটা উপপাদ্য এইখানে আমরা কি করব, এখন অ্যাপ্লাই করব। ঠিক আছে, ওই দুইটা উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা এই কোশ্চেনটা একটু কি করব, সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে চলো এখন আমরা এই যে অনুক্রমটা আছে না, এই অনুক্রমটার একটা মান n এর মাধ্যমে কি করব, বের করার চেষ্টা করব। যেটা দেখা যায় বহুপদী এমসিকিউতে মাঝে মধ্যে আসে যে এই বহুপদীটার nতম পদের একটা মান বের করে, বলে যে nতম পদ এত এত কিনা আসলে যাচাই করতে বলে। তাহলে চলো আমরা এই জিনিসটা এখন একটু করে কি করব, শিখে ফেলবো কিভাবে করা যায়। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা হচ্ছে এটা কিভাবে করব। আমি হচ্ছে একটা সহজ একটা, এটা হচ্ছে 1 আছে, 1 দিয়ে আমি করতেছি না, আমি এটা 2 দ্বারা করতেছি। প্রথম পদ হচ্ছে 0, তারপর হচ্ছে 2, তারপর এটা হচ্ছে 0, তারপর হচ্ছে 2, দেন হচ্ছে আবার ধরলাম 0, তারপর হচ্ছে আবার 2, দেন হচ্ছে এইরকম ডট 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 দেওয়া আছে। ওকে, তাহলে এইটাই ধরলাম আমার সেই অনুক্রমটা দেওয়া আছে। এখন আমরা কি করতে হবে, এই অনুক্রমের কি করতে হবে, সাধারণ পদের মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমেই তুমি প্রথম কাজ এই পাঠটুকুকে অর্ধেক করে ফেলবা। তোমার যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাকে কি করবা, অর্ধেক করবা। কি বললাম, তোমার কাছে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে কি করবা, অর্ধেক করবা। এরকমই পরীক্ষা হলে দেখা যায় 0 to 0 বা সেম জিনিস, একটা 0 থাকবে আরেকটাতে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, তো তুমি কি করবা, অর্ধেক করবা। তাহলে 2কে অর্ধেক করলে কত হয়, 1 হয়। তাহলে লিখলাম এখানে একটা 1, এখানে একটা 1 দিলাম। এখন তুমি চিন্তা করো 1 আর 1 তুমি যদি কি করো, বিয়োগ করো, কি করো, বিয়োগ করলে দেখবা 0 আসবে। 1 আর 1 এর মাঝে তুমি যদি কি করো, একটা বিয়োগ চিহ্ন দাও, 1 আর 1 এর মাঝে তুমি যদি একটা কি দাও, বিয়োগ চিহ্ন দাও, দেখো 1 - 1 মানে কি 0। আবার তুমি যদি একটু করে কি করো, খেয়াল করো, এই 1 আর 1 আমি আবার লিখলাম, এইখানে একটা 1 দিলাম, এইখানে একটা কি দিলাম, 1 দিলাম, এই দুইটা 1, আমরা তো 0 পাই গেছি, তার মানে এই 0টা পাইছি। এখন আমার 2 আনতে হবে। 2 কিভাবে আনতে পারি, সকলেই বলবো হচ্ছে এই 2 আনার জন্য আমাদের এখানে মাঝে একটা কি দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে। এই 2 আনার জন্য কি দিতে হবে, আমাদের এখানে একটা প্লাস চিহ্ন দিতে হবে। প্লাস চিহ্ন না দিলে হবে না, অবশ্যই এখানে কি দিতে হবে, একটা প্লাস চিহ্ন দিতে হবে। আচ্ছা, তার মানে এটা কিন্তু দেখো, আমি যদি বেশি কিছু লাগতেছে না, আমি যদি এই যে বিজোড় পদগুলো আছে, বিজোড় পদগুলোতে 0 বানাতে হবে, তাহলে 0 বানানোর জন্য কি করতে হবে, জাস্ট এই 1টার সামনে কি দিতে হবে, একটা মাইনাস দিতে হবে। আর 2 বানানোর জন্য, অর্থাৎ জোড় পদগুলোতে যাওয়ার জন্য কি করতে হবে, জাস্ট এইটার সামনে একটা কি আনতে হবে, প্লাস আনতে হবে। তাহলে এইটাই হচ্ছে এখন আমাদের কাজ। ঠিক আছে, এখন এই কাজটা আমরা কি করব, এখানে করার ট্রাই করবো। অর্থাৎ কি করলে আমার এই পদের সামনে মাইনাস আসবে, এই জিনিসটা আমরা এখন কি করব, দেখব। ঠিক আছে, আচ্ছা তুমি একটু চিন্তা করো, এটা কি পদ করতেছি আমরা, বিজোড় পদ। এই সত্যটা কোন পদের জন্য, বিজোড় পদের জন্য। আর এই সত্যটা কোন পদের জন্য, দেখো তো, জোড় পদের জন্য। তাহলে বিজোড় পদে আমার এইটার সামনে কি লাগবে, একটা দেখো তো মাইনাস লাগবে। বিজোড় পদে এই 1 এর সামনে একটা কি দরকার, মাইনাস দরকার। কিভাবে আনবো, আবার জোড় পদে এটার সামনে একটা কি দরকার, প্লাস দরকার। কিভাবে আনবো,
আনার একটা ওয়ে বলে দিই, জাস্ট তুমি এটাকে এইভাবে লিখো, দেখো এই 1 প্লাস এই -1 টু দি পাওয়ার n দিলাম ইন্টু দেখো 1, দেখো তো কিছু বোঝা যায়? এটাকে আমি হচ্ছে সবসময় যোগ আকারে লিখবো, ঠিক সেমভাবে এটাকে আমি যোগ ফর্মেটে লিখলাম, এই 1 প্লাস এই পার্টটুকুকে তুমি হচ্ছে এভাবে লিখতে হবে। দেখো তো এখন কি হয়, এইটা জিনিসটা যখন করলাম, তুমি একটু চিন্তা করো, তোমার মাথা খাটাও, দেখো এখানে হচ্ছে বিজোড়, এন এর মান বিজোড়, এন এর মান হচ্ছে কি বিজোড়, তাহলে এখন দেখো এন এর মান তুমি যদি এখানে -2 দাও অর্থাৎ 3 দাও, তৃতীয় পদ বের করতে যাচ্ছি, কত পদ? তৃতীয় পদ, তৃতীয় পদের মান কত ভাই? 0, তৃতীয় পদের মান কত? 0, তাহলে 0 আনতে যাচ্ছি, তাহলে 0 আনার জন্য তুমি যখন এন এর মান এখানে 3 দিবা, -1 টু দি পাওয়ার n, এন এর মান হচ্ছে বিজোড়, তাহলে -1 টু দি পাওয়ার n মানে কি? -1, তাহলে এই পুরো পার্টটুকুর মান কি হবে? -1 হবে। সেই -1 এর সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে আলটিমেটলি কি চলে আসবে? -1টা চলে আসবে না? এখানে আলটিমেটলি আগে 1টা বসে ছিল, তার সাথে তুমি কি করলে আরেকটা -1 নিয়ে আসলা, তাহলে আলটিমেটলি আনসারটা কি চলে আসতেছে না? কি দেখবা এই তৃতীয় পদের মান কি চলে আসতেছে? 0। তার মানে আমি বলতে চাচ্ছি, তুমি যদি কি করতে চাও, এই রকম যদি তোমার কি থাকে কোনো অনুক্রম দেওয়া থাকে, তাহলে এই অনুক্রমের সাধারণ পদটা হচ্ছে এইটা 1 প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে কত? 1। যেইখানে হচ্ছে কি ভাই, এইখানে আমাদের একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে এই পার্টটুকু আর এই পার্টটুকু হচ্ছে কার অর্ধেক? এই সংখ্যাটা যেটা আছে সেই সংখ্যাটার অর্ধেক, অর্থাৎ 2কে তুমি যদি অর্ধেক করো, একটা পাবো 1 এই সাইডে রাখবো, আর একটা 1 আমি কি করবো? এই সাইডে লিখবো, একটা 1 এই সাইডে রাখবো, একটা 1 কি করবো? এই সাইডে রাখবো। তাহলে এখন দেখেন এখানে বলে দিছে, দেখেন এই বিজোড় পদগুলোতে কি আসতে হবে? দেখেন তো বিজোড় পদের সামনে কি আসতে হবে? মাইনাস। জোড় পদ, এটা হচ্ছে সেই জোড় পদ, জোড় পদের সামনে কি আসতে হবে? প্লাস। দেখেন তো আমরা শিখছিলাম না বিজোড় পদে মাইনাস, জোড় পদে যদি প্লাস থাকে তাহলে সাধারণ পদে অবশ্যই কোনটা ব্যবহার করতে বলছিলাম? -1 টু দি পাওয়ার n, এই জিনিসটাকে ব্যবহার করতে বলছিলাম। তাহলে আমাদেরও কিন্তু এখানে তো সেম জিনিসটাই ব্যবহার করতে হচ্ছে। বিজোড় পদগুলোর সামনে কি দেখতে পাচ্ছি? একটা মাইনাস, কারণ বিজোড় পদগুলোর সামনে মাইনাস দিলে দেখা যায় এই পুরো ক্যালকুলেশন করলে আনসারটা কি হয়? 0। আর জোড় পদগুলোর সামনে এই দুইটার মাঝে যদি একটা যোগ দিই তাহলে আনসারটা কি চলে আসে? আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসে। তাহলে আমি আশা রাখতে পারি বুঝতে পারছি, বিজোড় পদের সামনে যেহেতু মাইনাস, জোড় পদের সামনে যেহেতু প্লাস আছে, তাহলে আমরা অবশ্যই এখানে কি ব্যবহার করব? -1 টু দি পাওয়ার n ব্যবহার করব। আর এটা কিন্তু আমরা 4 নাম্বার যে রুল শিখছি, সেই 4 নাম্বার রুলে কিন্তু আমরা এই জিনিসটা দেখে আসছি। একটু করে জানাও যে এতটুকু ক্লিয়ার কিনা। তাহলে তোমরা হচ্ছে আমাকে একটু এই কোশ্চেনটার আনসার দিবা, ঠিক আছে? এই কোশ্চেনটা কি করবা? আনসার দিবা। তাহলে এই কোশ্চেনটা কি হইতে পারে? দেখো আমি একটু করে বলি, এটা হচ্ছে 0 1 0 1 এরকম তো আছে নাকি? আচ্ছা, তাহলে এখন দেখো 1কে অর্ধেক করলে, 1কে অর্ধেক করলে কত হবে? সকলে বলবে 1কে অর্ধেক করলে হাফ। তাহলে তুমি এখানে একটা হাফ লিখবা, প্লাস দিবা, অবশ্যই এখানে একটা প্লাস দিবা, দেন এখানে একটা কি করবা? হাফ লিখবা। তাহলে এইখানে একটা হাফ, এখানে একটা হাফ। তাহলে দেখো এখন প্রথম যে জিনিসটা, তুমি এরকম প্রথমে এরকম দুইটা ভাগ করবা, একটা বিজোড় পদ, একটা জোড় পদ। তাহলে বিজোড় পদে এখন হাফ তো দিছো, ঠিক আছে, হাফ দিছো। তাহলে তুমি প্রথমে বিজোড় পদগুলোতে কি আছে? এখানে 0 0 আসে না? তাহলে 0 0 আনার জন্য কি করতে হবে? এই দুইটার মাঝে কি আনতে হবে? মাইনাস। তাহলে বিজোড় পদগুলোর সামনে আনতে হবে মাইনাস, আর জোড় পদগুলোর সামনে আনতে হবে প্লাস। বিজোড় পদের সামনে মাইনাস, জোড় পদের সামনে প্লাস আনতে তোমাকে সাহায্য করবে সবসময় -1 টু দি পাওয়ার হচ্ছে কত? n। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই অনুক্রমের সাধারণ পদ। তাহলে প্লাস হাফ প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে হাফ, এটাই হচ্ছে আমাদের সাধারণ অন্তর, ঠিক আছে? এই কোশ্চেনটা কখন আসছিল? এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের যখন হচ্ছে করোনাকালীন সময়ে, যখন হচ্ছে স্কুল কলেজ বন্ধ ছিল আর কি, ঠিক আছে? তখন দেখা গেছিলো একটা বার, তোমাদের তো বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হইতো, সেই অ্যাসাইনমেন্টে দেখা গেছিলো এইরকম একটা ধারার, ঠিক আছে, এইরকম কিছু একটা ছিল, সেটার কি করতে বসতে এরকম সাধারণ পদ এরকম রিলেটেড বের করতে বসতে আর কি, ঠিক আছে? তাহলে আমরা আশা রাখতে পারি তোমরা এই জিনিসগুলো কি করতে পারবা? আসলে করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এখন হচ্ছে আমরা একটা টাইপ তো করলাম। এখন অনেকে বলতে পারে ভাই আমি যদি প্রথমে 2 দিই, মাঝে 2 ইয়াটা দিই, তখন কি হবে? তাহলে সেই জিনিসটা আমরা একটু করে কি করি? আলোচনা করি। তাহলে এখন আমি বললাম এরকম আছে, এইখানে 2 তারপরে 0, এইখানে 2 তারপরে 0, এখানে 2 তারপরে 0। তাহলে এখন যদি আমার এইরকম কিছু জিনিস থাকে তখন কি হবে ভাই? এটা তো আরেকটা কোশ্চেন আসে গেল, ভাই আমি প্রথমে এরকম ছিল করলাম, তাহলে এখানে তুমি সেম কাজটাই করবা, এইখানে হচ্ছে সেম কাজ করবা। সাপোজ এখানে হচ্ছে একটা বিজোড় পদের জন্য লিখলাম, দেখো আমাদেরও কিন্তু এখানে সেম বিজোড় পদগুলোতে কি আছে? বিজোড় পদ আছে কত? 2।
জোড় পদ আছে কত 0, তাহলে বিজোড় পদে হচ্ছে আনতে হবে 2, জোড় পদে আনতে হবে কত আমাদের 0, আর এটা হচ্ছে আমার সেই জোড় পদের জন্য আর কি। তাহলে আমরা কি বলছিলাম 2কে অর্ধেক করব, তাহলে 2কে যদি অর্ধেক করো তাহলে কি পাবা, সকলেই বলবে পাবো 1, তাহলে এখানে একটা 1 দিবা, এখানেও একটা 1 দিবা, দিলাম। সেম ভাবে জোড় পদে 2 আনতে হবে, তাহলে কি করবা, এখানে একটা 1, এখানে একটা কি দিব 1 দিব। তাহলে এখন বলো আমার 2 মিলাইতে হবে কোন পদে, বিজোড় পদে 2 মিলাইতে হবে, তাহলে বিজোড় পদে 2 মিলানোর জন্য এদের মাঝে একটা কি দিতে হবে, যোগ। আর জোড় পদে কত আছে 0, তাহলে 0 আনার জন্য এখানে কি দিতে হবে, একটা বিয়োগ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন তোমরাই বলো আমার বিজোড় পদে লাগবে যোগ, জোড় পদে লাগবে বিয়োগ, তাহলে এটার জন্য আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি বলো তোমরা, বিজোড় পদে লাগবে যোগ আর জোড় পদে লাগবে হচ্ছে কি বিয়োগ। তাহলে যদি এইটা থাকে তাহলে আমি কিন্তু তোমাদের শিখাইছিলাম এই দুইটা কন্ডিশনের জন্য আর কি, সূত্রটা কি ছিল, -1n প্লাস কি বসাইতে হবে 1, এই সূত্রটা কিন্তু তোমাদের কি করতে হবে, সাধারণ পদে অবশ্যই বসাতে হবে। তার মানে আলটিমেটলি আমি বলতে চাচ্ছি এটার আনসারটা কি, তার মানে হচ্ছে এরকম দাঁড়াচ্ছে, এটার ক্ষেত্রে আনসারটা কি দাঁড়াচ্ছে, প্রথমে 1 তো দিব, দিলাম, আমাদের একটা প্লাস, সবসময় এখানে আমরা কি দিব, প্লাস দিব, দিলাম, তারপরে হচ্ছে আমাদের এই প্লাস আনবো নাকি মাইনাস আনবো সেটাকে ডিসিশন করে দিচ্ছে এইটা, তাহলে -1n প্লাস 1 ইন্টু হচ্ছে কত আমাদের 1, এটাই হচ্ছে আমাদের এটার সাধারণ পদ। তাহলে আশা রাখতে পারি আমরা এই কনসেপ্টগুলা একদম ইজি ওয়েতে কি করতে পারছি, বুঝতে পারছি। থ্রি থাকলে ওই 3কে অর্ধেক করবা 1.5, ঠিক আছে। তাহলে আমরা আশা রাখতে পারি এরকম টাইপের অনেকগুলো এমসিকিউ আমাদের কি করতে পারবো, আমরা আসলে করে ফেলতে পারবো। ঠিক আছে, আমি তোমাদের একটা হ্যান্ড নোট দিব, সেই হ্যান্ড নোটে দেখবা হচ্ছে একদম সকল কিছুই ইন ডিটেলসে কি করা আছে, জিনিসগুলো দেওয়া আছে আর কি। ঠিক আছে, ক্লাসটা শেষ হোক, দেন হচ্ছে আমরা কি করব, করে ফেলবো। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি সাধারণ পদ রিলেটেড যেই সকল এমসিকিউগুলো ছিল সকল এমসিকিউ একদম শেষ। এখন হচ্ছে আমাদের কাজ কি, কিছু এমসিকিউ আমরা এখন কি করব, প্র্যাকটিস করব। ঠিক আছে, কেন প্র্যাকটিস করব, কারণ আমাদের কিছু এমসিকিউ জানা দরকার, না জানলে তো আর হবে না। তাহলে আমরা চলো এখন আমি কি করি, কিছু কি করে ফেলি, এমসিকিউ প্র্যাকটিস করে ফেলি। ওয়েট, আমি হচ্ছে একটু নোটটা বের করি। আমরা হচ্ছে এখন কিছু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমরা পারবা সেগুলো করাবো না। যেমন সমান্তর গুণোত্তর ধারা দিয়ে আমি আর করাবো না, কারণ সমান্তর গুণোত্তর ধারা দিয়ে তোমরা নিজেরাই কি দেখলেই কি করতে পারবা, নিজেরাই আনসার করতে পারবা আর কি। ঠিক আছে, যেগুলো একটু কঠিন হইতে পারে বা যেগুলো তোমাদের জানা দরকার, ঠিক আছে, সেগুলোই করাবো। প্রথম এমসিকিউটা হচ্ছে এরকম 1√3 √5 √7, ঠিক আছে, এই অনুক্রমটার কি করতে বলছে আমাদের, সাধারণ পদ বা এনতম পদ কি করতে বলছে, বের করতে বলছে এই অনুক্রমটা। তোমরা দেখি করার ট্রাই করো, দেখো বেশি কিছু নাই, একটা জাস্ট ঝামেলা একটা দিচ্ছে কি, তুমি যদি একটু চিন্তা করো মনে মনে, তুমি যদি চিন্তা করো যদি এই রুটগুলো না থাকতো, তাহলে দেখো রুট যদি না থাকে, তাহলে রুট না থাকলে কি চিন্তা করতে পারতাম 3 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে কত 2, আবার 5 থেকে 3 বিয়োগ করলে তাও বিয়োগফল কত 2, 7 থেকে 5 বিয়োগ করলে তাও বিয়োগফল হচ্ছে কত 2। তার মানে বুঝতে পারছি 2 2 করে বাড়তেছে, কি অনুক্রম, সমান্তর অনুক্রম। আর এই 1 এর সামনে তুমি একটা রুট লাগাও না, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে আলটিমেটলি এর আনসার কি, √, এখানে তুমি a প্লাস n-1 ইন্টু ডি এর ফর্মুলাটা কি করবা, ইউজ করবা। কই থেকে পাইলাম এই ফর্মুলাটা, কারণ আমি দেখতে পাচ্ছি এটার ভিতরে, এই রুটের ভিতরে, কার ভিতরে, রুটের ভিতরে আমার পার্টগুলা 1 3 5 7 যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো কোন শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে এই জন্য আমরা কি করছি, সমান্তর অনুক্রম বা ধারার যে সূত্রটা আছে সেটা ব্যবহার করছি, জাস্ট মানটা বসাই দিয়ে তোমরা আনসারটা করে ফেলবা। একটু কমেন্ট সেকশনে জানাও তো, এই ম্যাথটা করতে পারবা না, আমার কি আর করে দেওয়ার দরকার আছে, একটু কমেন্ট সেকশনে জানাও। একটু কমেন্ট সেকশনে জানাও যে এই ম্যাথটার কোনো কিছু করার দরকার আছে, আশা করি কোনো করার দরকার নাই। তাহলে চলো এখন আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা হচ্ছে এরকম, হাফ, এইখানেও দিলাম হচ্ছে হাফ, এটাকে দিলাম 3/2³ আর এটাতে দিলাম হচ্ছে 4/2⁴। তাহলে আমাদের বলছে এই জিনিসটার কি করতে হবে, এই জিনিসটার আমাদের সাধারণ পদ বের করতে হবে। তাহলে এই জিনিসটার সাধারণ পদ কীভাবে করা যায়, আমরা যদি একটু উপরে খেয়াল করি, লবে আমি বলছিলাম লবে আর হরে দেখবা একটা না একটা অনুক্রম বা ধারা মিলেই যাবে আর কি। ঠিক আছে, আমি একটু লবে দেখি, প্রথমে আছে 1, 1 এর পর আবার 1 3 4, একটা
খারাপ লাগতো, সেটা কি 1 এর পর যদি 2 থাকতো তাহলে কিন্তু সে একটা সমান্তর অনুক্রম গঠন করতে পারতো, কিন্তু এখন পারতেছে না। আবার এখানে আছে 2, এটাকে মনে করো হচ্ছে 2 আছে তো, ঠিক আছে, এটা হচ্ছে আবার 2, তারপর এখানে দেখতে পাই 2 কিউব মানে 8, এখানে হচ্ছে কত 16, বলছে ইস এখানে যদি কি থাকতো 4 থাকতো তাহলে এটাও কিন্তু একটা কি হইতো গুণোত্তর অনুক্রম হয়ে যেত। তাহলে আমি চাইলে কিন্তু এটাকে বানাতে পারি, এখানে 1 আছে, এটাকে আমি চাইলে 2 বানাতে পারি, বানাইলে কিন্তু একটা লাভ হবে। তাহলে আমরা চলো একটু বানাই দেখি তো কী লাভ হয়। এখানে তো হাফ আছে দিলাম, এখানে একটা 2 আছে দিলাম, তাহলে এখানে একটা 2 দ্বারা কী করতে হবে গুণ করতে হবে, কারণ 2 টাটা দিয়ে যদি চলে যায় তাও কি থাকবে হাফই থাকবে, কোনো মানে কিন্তু চেঞ্জ হয় নাই আসলে। আর এখানে 3 ডিভাইডেড বাই কি আছে 2 কিউব, দেন হচ্ছে এখানে 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কত আছে 4 আছে। ওকে, এখন যদি একটু চিন্তা করো তাহলে এখানে কি হয়, এখানে দেখো 1 ডিভাইডেড বাই 2, তারপরে দেখো এখানে 2 ডিভাইডেড বাই 2 স্কোয়ার বলতে পারি এটাকে, 2 দুইটা গুণ 2 স্কোয়ার বলতে পারি, আর এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই কি বলতে পারি 2 কিউব, আর এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কত আছে 4 আছে। ওকে, আচ্ছা সাধারণ পদ বা এনতম পদ চাচ্ছি। দেখো তুমি যদি একটু করে চিন্তা করো, এখানে আমি ডিরেক্ট করে দিচ্ছি, এখানে বলতে পারি একটা জিনিস, তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। উপরে দেখবা এখন তোমরা যদি একটু ক্যালকুলেশন করো, উপরে দেখবা সমান্তর ধারা কাজ করতেছে, নিচে দেখবা গুণোত্তর ধারা কাজ করতেছে, মিশ্র অনুক্রম যেটা বলছিলাম, ঠিক আছে, আমি বলছিলাম কিন্তু ক্লাসের শুরুতে যদি নাও মিলে তাহলে দেখবে কিছু একটা করলে দেখা যাবে কি সমান্তর অনুক্রম বা গুণোত্তর অনুক্রমটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা, তাহলে এখন এখানে একটু চিন্তা করো, দেখো লবের ক্ষেত্রে চিন্তা করছি, প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4, তার আমি যদি পঞ্চম পদ বলি তাহলে তুমি কি বলবা 5, যদি 10তম পদ বলি তাহলে কি বলবা 10, তাহলে যদি nতম পদ বলি তাহলে তুমি অবশ্যই কি বলবা এখানে n বলবা। প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4, যেই পদ বলতেছে সেই মান বসতেছে, তাহলে nতম পদ বললে কি বসবে অবশ্যই n বসবে, হ্যাঁ বসে দিলাম। আচ্ছা এখন আসি এইটার ক্ষেত্রে, এইখানে ক্ষেত্রে তুমি যদি একটু করে খেয়াল করো তা দেখো তো আমাদের এখানে কি আছে, প্রথম পদে মানটা 2 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদে 2 স্কোয়ার, তৃতীয় পদে 2 কিউব, চতুর্থ পদে 2 টু দি পাওয়ার 4, মানে আমি যেটাই বলতেছি যেই তম পদ বলতেছি উপরে পাওয়ার কার পাওয়ার 2 এর পাওয়ার কিন্তু সেই জিনিসটাই হচ্ছে, প্রথম পদ 2 এর পাওয়ার 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4, তার মানে যদি বলি nতম পদ তাহলে তখন 2 এর পাওয়ার কি হবে অবশ্যই n হবে, তাহলে 2 টু দি পাওয়ার কত আসবে n আসবে। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তুমি যদি এই পার্টটুকু সমান্তর আসেই আর এই পার্টটুকু গুণোত্তর আসেই, এই দুইটা নিয়ে যদি কাজ করো তাও তুমি এই কাঙ্ক্ষিত আনসারটাই পেয়ে যাবে। তাহলে আমরা আশা রাখতে পারি এই রকম টাইপের যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা কি করতে পারবা। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা হচ্ছে একদম ক্লিয়ার, আমাদের আর কোনো সমস্যা নেই, কারণ এই টাইপের কোশ্চেন আরও কয়েকটা দেখবা, এই টাইপের কিন্তু আরও কয়েকটা কি আছে কোশ্চেন আসছে আর কি, ঠিক আছে। তাহলে আমরা আশা রাখতে পারি এই কোশ্চেনগুলো করতে পারবো। তাহলে চলো এখন হচ্ছে আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখবো। সেই ম্যাথটা দেওয়া আছে হচ্ছে এরকম 1/3, তারপর এটা হচ্ছে কি দেওয়া আছে 1 দেওয়া আছে, তারপরে দিচ্ছে হচ্ছে 1/5, তারপরে দিচ্ছে হচ্ছে 1/9, ঠিক আছে। এই অনুক্রমটার nতম পদের মানটা কি করতে হবে আমাদের এখন বের করতে হবে। এখানে যে আমাদের অনুক্রমটা দেওয়া আছে সেটার কততম পদ বের করবো আমরা, nতম পদ জিনিসটা কি হবে সেটা আমরা বের করার ট্রাই করবো। আচ্ছা তুমি যদি একটু করে খেয়াল করো, কি খেয়াল করবা, এই 1টা আছে না, এই 1টাকে আমি চাইলে একটু এরকম করে সাজাই লিখি, তাকে একটু বিয়া দিয়ে দিব, তো এখন বিয়ে দেওয়ার জন্য কী করতে হবে সাজাই লিখতে হবে, তাহলে সাজাইলাম। এখন তুমি যদি চিন্তা করো প্রত্যেকটা পদে লব 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 লব, লবে লবে কি আছে, প্রত্যেকটা লবে 1 করে আছে, লবে কি আছে 1 করে আছে, তার মানে আমি বুঝতেই পারছি আমি যদি এখান থেকে সাধারণ অনুক্রম বা সাধারণ পদটা যদি বের করতে যাই তাহলে লবে আমাদের অবশ্যই কী দিতে হবে 1 কিন্তু দিতেই হবে, যেহেতু 1 আছে তাহলে লবে কিন্তু অবশ্যই কী দিতে হবে 1 দিতেই হবে। এখন হর নিয়ে কাজ, ভাই এখানে আছে 3, তারপর দেখতে পাচ্ছি 1, আচ্ছা এখানে একটু বলিস এটা একটা -3 হবে, ওকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 3, সাপোজ হচ্ছে আমি মাইনাসটা এই -1 বা ইয়াত আছে, তো এই জিনিসটা হচ্ছে তুমি কোথায় দিলা এইখানে দিলাম, এইখানে, ওকে। পরীক্ষা কিন্তু এইখানে দেওয়া থাকবে, আর এখানে দেওয়া থাকলে আমার হিসাবের সুবিধার জন্য আমি 1 1 1 1 লবে সবগুলোতে 1, তাই 1 লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন হরে দেখতে পাই, হরে ভাই কোনো না কোনো কিছু একটা করতে হবে, হরে কি করা যায় তুমি যদি একটু খেয়াল করো, এই 1 থেকে যদি -3টা বাদ দাও, আমরা একটু দেখি একে সমান্তর হয় কিনা, সমান্তর না হলে গুণোত্তর যে কোনো একটা কিছু হবে, বা না হলে কিছু একটা করতে হবে, আমরা একে চেক করি সমান্তর নাকি গুণোত্তর হয় কিনা। তাহলে আমরা যদি একটু দেখি পরবর্তী পদ এইটা, পূর্ববর্তী পদ এইটা, তাহলে আমরা বলছিলাম পরবর্তী পদ মাইনাসটা কিসের সূত্রের মাইনাস পূর্ববর্তী পদ কিন্তু এটা, তাহলে আলটিমেটলি দেখো কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, 1 আর 3 যোগ করলে যোগফল কত হবে 4,
সেমভাবে পরবর্তী পদ পূর্ববর্তী পদ, তাহলে 5 মাইনাস 1 আলটিমেটলি আনসার 4, 9 মাইনাস 5 আনসার হচ্ছে কত 4। আমি দেখতে পাচ্ছি পার্থক্যটা সবসময় সমান, তার মানে এটা কি পদ, এটা কি অনুক্রম, সমান্তর অনুক্রম। সূত্র কি, সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে কত d। ঠিক আছে, এইখানেই জাস্ট একটা জিনিস, আর কিছুই না। তাহলে এখন চলো আমাদের কাজ, মানটা বসাই দেওয়া। তাহলে 1 ডিভাইডেড বাই a, প্রথম পদ কিন্তু a মাইনাস 3 পুরাটাই কিন্তু, ঠিক আছে। তাহলে প্রথম পদ মাইনাস 3 বসালাম, প্লাস n মাইনাস 1, n তো জানি না, n তম পদ বের করতে হবে। তাহলে n মাইনাস 1 ইন্টু d, d এর মান হচ্ছে কত 4। তাহলে চলো একটু ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে মাইনাস 3, প্লাসে 4n, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে কত 4। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবো 1 ডিভাইডেড বাই 4n মাইনাস হচ্ছে কত 7 চলে আসলো। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা, আর কিছুই না। জাস্ট খালি আমাদের এখানে হচ্ছে প্রথম যে পার্টটুকু আছে -3, এই পার্টটুকু যদি আপনারা একটু করে ক্যালকুলেশন করে ফেলতে পারেন তাহলে কাঙ্ক্ষিত আনসারটা কিন্তু চলে আসবে। একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এই জিনিসগুলো ক্লিয়ার কিনা। একদম সহজ লাগতেছে না এখন জিনিসগুলা? আশা রাখতে পারি এই জিনিসগুলো এখন তোমাদের কাছে কি লাগবে, একদম পানি ভাতের মতো মনে হবে আর কি। ঠিক আছে, একদম সহজ জিনিসগুলা আমরা আশা রাখতে পারি এই জিনিসগুলা করে ফেলতে পারবো। হ্যাঁ, তোমরাও সকলে সঠিক আনসার দিচ্ছ আর কি। ঠিক আছে, তাহলে চলো এখন হচ্ছে আমরা নেক্সট ম্যাথ থেকে দেখি। নেক্সট ম্যাথ হচ্ছে সাপোজ আমি দিলাম হচ্ছে এরকম 1, তারপরে দিলাম হচ্ছে √2, তারপরে দিলাম হচ্ছে 3, দেন এখানে দিলাম হচ্ছে কত 4, তারপরে দিলাম হচ্ছে কত 5। ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এই রকম একটা জিনিস দেওয়া আছে। আচ্ছা, আমি এটাই ভুল লিখছি, কোশ্চেনটাই ভুল হচ্ছে। প্রথমে দিব হচ্ছে 1, তারপরে দিব হচ্ছে 4, তারপরে দিব হচ্ছে 3। ইজ ইট? আচ্ছা ওয়েট, কোশ্চেনটা একটু দেখা যাক আগে। বারবার হচ্ছে কোশ্চেনটা ভুল করতেছি। আচ্ছা, কোশ্চেনটা যদিও বা এখানে লেখা নাই, এরকম একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে লাগবে না, এমনি জাস্ট সিম্পল একটা এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা একটু করে যদি বলি, জাস্ট এরকমই দেওয়া, আর বেশি কিছু দেওয়া নেই। সেটা হচ্ছে এরকম √1, দেন হচ্ছে কত √2, যেটাকে হচ্ছে তুমি চাইলে কি লিখতে পারো 4 দিতে পারো, দেন হচ্ছে কত দেওয়া আছে √3, দেন হচ্ছে কত √4। ঠিক আছে, এইরকম একটা জিনিস দেওয়া আছে আর কি। √2 না, ডিরেক্ট √2 দেওয়া আছে। একদম সহজ একটা এমসিকিউ, √1, √2, √3, √4। তাহলে এই √4 এর জায়গায় তোমার চাইলে কি করতে পারে, তারা একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে কি দিতে পারে 2 দিতে পারে। এই একটা জিনিস তারা জাস্ট চেঞ্জ করতে পারে। তাহলে এই এমসিকিউটা কীভাবে করা যায়, একদম সহজ। যে জিনিসটা হচ্ছে এই যে 2টা আছে, 2টাকে তুমি ভেঙে কি লিখবা, √ কত দিবা 4 দিবা, আর কোনো কাজ নেই ভাই। দেখো প্রত্যেকটার সামনে কি আছে √, তাহলে তুমি এখানে বড় একটা কি দিবা √ দিবা। প্রথম পদে দেখো মান 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4। যেই পদ বলতেছে সেই মান বুঝতেছে, তার মানে এখানে একটা বড় দেখে কি দিয়ে দিবা, n দিয়ে দিবা। এটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। আর এই অঙ্কের মেইন কোথায় ছিল, এইটাকে 2 বানাই দিছিল। ঠিক আছে, √1, √2, √3। এখানে √1ও থাকে না, এখানে ডিরেক্ট তারা কি দিত 1 দিত। ঠিক আছে, একটু কনফিউশন করার জন্য এখানে 1 দিত, √2, √3 আবার 2। তাহলে এটা আবার কি ধরনের অনুক্রম, বেশি কিছু না, তুমি একটু রুটগুলো যদি নিয়ে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা আশা রাখতে পারি এতটুকু পর্যন্ত তোমাদের সকলের একদম কি করতে পারছি, আসলে ক্লিয়ার করতে পারছি। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবা যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। আমাদের কিন্তু সাধারণ অনুক্রম রিলেটেড এর বাহিরে তুমি যেই কোশ্চেনগুলো দেখো না কেন, এর বাহিরে কিন্তু আর কোনো ম্যাথ নাই আর কি। ঠিক আছে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন নাই। যে 5টা টাইপ দেখাইলাম, সেই 5টা টাইপ রিলেটেডই অসংখ্য কোশ্চেন হচ্ছে তোমরা কী করবা, সাধারণ পদ রিলেটেডে পাবা। যেটা জেনারেল ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবা আর কি। ঠিক আছে, আর আশা রাখতে পারি আমি এই জিনিসগুলো একদম তোমাদের ক্লিয়ারলি বুঝাইতে পারছি কীভাবে করতে হয় আর কি। ঠিক আছে, তাহলে চলো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট যে ম্যাথগুলো আছে সেই নেক্সট ম্যাথে কী করি, মুভ অন করি। তোমরা একটা বইয়ে দেখবা তোমাদের কিছু কোশ্চেন ছিল এরকম কিছু কোশ্চেন, এটা একটু দেখি। 1 মাইনাস 1 টু দি পাওয়ার দেওয়া ছিল এরকম 3n ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই একটা ম্যাথ দেওয়া আছে, বলা হয়েছে এটা 2টা জিনিস কোশ্চেন আসবে, বেশি না, জাস্ট কয়টা কোশ্চেন আসবে 2টা। সাপোজ বলা হয়েছে এইটার একটা বললাম হচ্ছে 10তম পদ, আর এটা হচ্ছে কি 15তম পদ কত। ঠিক আছে, এটা 10তম পদ এবং 15তম পদ কত, সেই জিনিসটা আমাদের কি করতে হবে, বের করতে
হবে। আমরা কীভাবে বের করতে পারি? তাহলে চলো একদম সহজ জিনিসটা, কিন্তু তুমি জাস্ট খালি বেশি না এই n এর মানটা এখানে কী করবা 10 বসালে কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। তাহলে চলো আমরা যদি একটু করে করি, তাহলে এখানে আছে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n এর মান দিতে বলছে 10, তাহলে 3 ইন্টু হচ্ছে কত 10 ডিভাইডেড বাই হচ্ছে কত 2। একটু চিন্তা করো, 3 10 কত 30, -1 এর উপর পাওয়ার কি জোর, তাহলে -1 এর উপর পাওয়ার জোর হলে কাঙ্ক্ষিত আনসারটা কত আসে +1 হয়। তাহলে আমরা এখানে লিখি, আমাদের এখানে হচ্ছে 1, এটা কিন্তু মাইনাস আগে থেকে ছিল, আর এই পুরো পার্টটুকু, কোন পুরো পার্টটুকু, এই যে পুরো পার্টটুকু আছে -1 টু দি পাওয়ার 30, এই পুরো পার্টটুকুর মানে কিন্তু +1, কারণ আমরা শিখছি -1 এর উপর পাওয়ার জোর মানে কি হয়, আনসারটা -1 হয়, মানে 1 হয় আর কি। তাহলে এই 1টা দিলাম, তাহলে 1/1 এত, তাহলে একটু ক্যালকুলেশন করলে আনসারটা দেখবে 0, 1 থেকে 1 গেলে 0, তাহলে 0/2 মানে কি 0 হয়ে গেল। সেমভাবে এখন আমাদের বলছে 15তম পদ কী করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো এখানে আছে 1 -1 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে কত 15 ডিভাইডেড বাই হচ্ছে কত 2। তাহলে এখন দেখো, এখন যদি একটু করে খেয়াল করো, তাহলে 1 এই পুরো পার্টটুকুর মান, কোন পুরো পার্টটুকুর মান বলো তো, এই যে অংশটুকু আছে এই অংশটুকুর মান কত, -1 টু দি পাওয়ার 3 15 45, 45 একটা বিজোড় সংখ্যা, -1 টু দি পাওয়ার 45, তাহলে আলটিমেটলি আনসার কত -1। তাহলে এইটা হচ্ছে সূত্রের মাইনাস ছিল, আর ওই পার্টের মান হচ্ছে -1 ডিভাইডেড বাই আছে কত 2, তাহলে মাইনাসে মাইনাসে আবার কি হবে প্লাস হবে, তাহলে হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আনসারটা কত আসে 1ই আসে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এই টাইপের ম্যাথটাও কিন্তু অনেকবার আসছে। ঠিক আছে, এরকম একটা ম্যাথ দিয়ে দেয়, চাইলে তারা বহুপদী এমসিকিউতে আসতে পারে, এবং হচ্ছে এমনি জাস্ট সিম্পল একটা এমসিকিউতে কিন্তু আসতে পারে। এটার হয় একটা জোড়তম পদ দিবে, নাহলে একটা কীতম পদ দিবে, বিজোড়তম একটা পদ দিবে, হয় জোড় নাহলে বিজোড়, এইরকম টাইপের কি করতে পারে আসলে ম্যাথ দিতে পারে। তারপর হচ্ছে আমরা আরেকটা এমসিকিউ টাইপে চলে যাচ্ছি, আমাদের মোটামুটি সকল এমসিকিউ শেষ, এখন হচ্ছে আমরা কি করবো সিকিউতে চলে যাবো আর কি। ঠিক আছে, তাহলে এখনকার যে এমসিকিউ টাইপ সেটা হচ্ছে এরকম, সাপোজ হচ্ছে এরকম দেওয়া আছে এ, আমি এখন যোগের ক্ষেত্রে চলে যাচ্ছি আর কি। ঠিক আছে, আমি জাস্ট সূত্রগুলো লিখতেছি না, সমান্তর ধারার ক্ষেত্রে যোগফল নির্ণয় সূত্র n/2, তারপর হচ্ছে সেকেন্ড বন্ধনীতে 2a + n - 1 × d, তারপর হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে যে যোগ নির্ণয় সূত্র ছিল সেটা কি ছিল, সূত্র ছিল a × r⁻n - 1 ডিভাইডেড বাই r-1, এটা হচ্ছে কি এর জন্য গুণোত্তর ধারার ক্ষেত্রে। আর সমান্তর ধারার ক্ষেত্রে কি n/2, তারপর কত ছিল 2a + n - 1 ইন্টু হচ্ছে কত d। ঠিক আছে, এই সূত্রগুলো মূলত কি সসীম সংখ্যক পদ যদি আমাদের জানা থাকে, তখন আমরা এইগুলো অর্থাৎ a এবং r এর মান বা a এবং t এর মানগুলো ব্যবহার করে আমরা সমষ্টি নির্ণয় সূত্রগুলো বের করতে পারি আর কি। ঠিক আছে, এই দুইটা সূত্রে কিন্তু আমি আর যাচ্ছি না, এগুলা হচ্ছে একদম সিম্পল জিনিসগুলা। আমাদের এমসিকিউ কিছু আসতে পারে, সেইটা থাকতে পারে হচ্ছে এইরকম কিছু থাকতে পারে, এইটা যেমন a + a সবগুলো মানে হচ্ছে কি দেওয়া থাকবে, a দেওয়া থাকবে, বলা হতে পারে এটার সমষ্টি কত। ঠিক আছে, জাস্ট একদম সিম্পলি করে লিখে ফেলেন, এই ধারাটার বা এই যে ধারাটা দেওয়া আছে এই ধারাটার সমষ্টি, এটা আংশিক পদ মানে কিছু সংখ্যক পদ, সাপোজ আপনাকে বললো 10টা পদ 20টা পদ এরকম সমষ্টি, এটাকে বলা আংশিক সমষ্টি আর কি। ঠিক আছে, এই ধারার আংশিক পদের সমষ্টি সূত্রটা হচ্ছে এরকম n × a। n মানে কি, n মানে হচ্ছে আপনাকে যততম পদ বলতেছে। দেখেন এখানে কিন্তু একই জিনিস যোগ করা হচ্ছে। আপনি যদি এরকম দেখেন, সাপোজ আমি 2 + 2 + 2 দিলাম, তাহলে 2 + 2 + 2 মানে 6। আবার আপনি যদি এটাকে চাইলে 2 × কি লিখতে পারেন, 3 লিখতে পারেন, তাও আনসারটা কত আসবে 6 আসবে। 3 × 2 = 6, এটা যোগ করলো 6। তার মানে মেন হচ্ছে গুণ জিনিসটা কি, যোগের একটা সংক্ষিপ্ত প্রক্রিয়া, সেটাকে কি বলা হয় গুণ বলা হয়। তাহলে একই জিনিস বারবার যোগ না করে আমরা সেই জিনিসটাকে কি করতে পারি, গুণ করে দিতে পারি। ঠিক আছে, কয়বার গুণ করছে এখানে 2 কয়বার আছে 3 বার, তাহলে 2 × 3। ঠিক আছে, এই জিনিসটাই মূলত এখানে অ্যাপ্লাই করে মূলত এই সূত্রটা কি করা হয়েছে, বানানো হয়েছে আর কি। ঠিক আছে, আর কিছুই না। তাহলে এটা হচ্ছে আমাদের n × a সূত্র দিয়ে আমরা কি করতে পারি, এই জিনিসটা করে ফেলতে পারি। আর নেক্সট যেটা আছে a - a প্লাস a - a, এরকম একটা জিনিস তো আছে। তাহলে এটার সমষ্টি কি হতে পারে, এটার সমষ্টি 2 রকম আসতে পারে। ঠিক আছে, এটার সমষ্টি কয় রকম আসতে পারে, এটা আপনারা 2 রকম সমষ্টি পাবেন। একটা সমষ্টি পাবেন 0 কখন, যখন পদের সংখ্যা হবে জোড়, পদ সংখ্যা যদি কি হয় জোড় হয় তখন আপনি পাবেন হচ্ছে কত 0। আর পদ সংখ্যা যদি 1 হয় তখন আপনি পাবেন কি, তখন আপনি পাবেন হচ্ছে একটা বড় দেখে কি পাবেন বিজোড়। আচ্ছা 1 তো না, এখানে যেহেতু আমাদের একটা সংখ্যা দেওয়া আছে a বা b দ্বারা, এখানে কি হবে a হবে। আমি একটু করে বুঝিয়ে দিই জিনিসটা, একদম সহজ জিনিস। তুমি যদি একটু চিন্তা করো, 2টা পদ, তোমাকে বললাম কয়টা পদ, 2টা পদের সমষ্টি বের করতে, তাহলে এই পদ আর এই পদ তো চলে যাবে, প্লাসে মাইনাসে যদি চলে যায় a আর a চলে গেলে কত হবে 0।
সেমভাবে যদি তোমার বলি 4টা পদের সমষ্টি, দেখো প্লাস এ মাইনাসে চলে যাবে, তাও কত হবে 0। 6টা পদ বললে এটা চলে যাবে, তাও আনসার কত 0। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি যতগুলো তুমি জোড় পদে যোগ করো না কেন আনসার সবসময় কি আসবে, 0 আসবে, শেষ। এখন আসি বিজোড় পদের ক্ষেত্রে আনসারটা কত আসে, এ আসে। কিভাবে, সাপোজ যদি তোমাকে বলে প্রথম 3টা পদের সমষ্টি বের করো, তাহলে তো তুমি এই পার্টটুকু বাদ, 3টা পদ যখন বসে এটা মানে কত হয়ে গেছে 0, তাহলে আলটিমেটলি কি আছে এ, তাহলে এই এ দিয়ে দিলাম। সেমভাবে যদি বলে 5টা পদ, তাহলে তোমরা কি এই পার্টও কিন্তু 0, এই পার্টও 0, এই পার্টও 0, তাহলে বাকি থাকে কি এই শুধু এ থাকে, তাহলে এই কাঙ্ক্ষিত এটা লিখে ফেললাম, দেন হচ্ছে আর এটা তো নাই আর কি, ঠিক আছে। তাহলে এরকম টাইপের কিছু এমসিকিউ আসতে পারে, তাহলে আমরা আশা রাখতে পারি এই যে এমসিকিউগুলো আছে এই এমসিকিউগুলো আমরা কি করতে পারবো, করে ফেলতে পারবো। একটু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কি না, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা যে অসীম গুণত্ব ধারা যে সমষ্টি নির্ণয়ে যে সত্যটা আছে সেই সত্যটা নিয়ে এখন কি করবো একটু আলোচনা করবো, যদিও আমি আর কোনো বেসিক কিছু বলতেছি না, জাস্ট আমাদের যে মেইন যে সূত্রটা আছে আর কি, ঠিক আছে, সেই সূত্রটা নিয়ে আমরা কি করবো এখন আমরা আলোচনা করব। একটু করে বলে নিই, সেটা হচ্ছে অসীম গুণত্ব ধারা, ঠিক আছে। ধারা তো 2 রকমের হইতে পারে, মানে পদ সংখ্যার উপর ভিত্তি করে, একটা অসীম আর একটা সসীম। অসীমের পদ সংখ্যা তুমি গণনা করতে পারবা না, বাট সসীমের কি করতে পারবা, পদ সংখ্যা গণনা করতে পারবা। যেহেতু এখন হচ্ছে আমাদের কথা একটা অসীম সংখ্যক পদ, যে পদে তুমি জানোই না কত সংখ্যক পদ আছে, এরকম একটা ধারা আছে, সেই ধারাটার কি সম্ভব, সমষ্টি বের করা সম্ভব। এটা অবশ্যই কোনটার ক্ষেত্রে সম্ভব, শুধুমাত্র গুণোত্তর ধারারই অসীম সংখ্যক পদে তুমি কি করতে পারবা, সমষ্টি বের করতে পারবা, কিন্তু সমান্তর ধারার অসীম সংখ্যক পদে তুমি সমষ্টি বের করতে পারবা না। আবার এইখানে একটা কথা আছে, গুণোত্তর ধারার সকল গুণোত্তর ধারার যে তুমি সমষ্টি বের করতে পারবা এমন কোনো কথা নাই। যেই সকল গুণোত্তর ধারার আর বা সাধারণ পদের মানটা, সাধারণ অনুপাতের মানটা -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, তাদেরকে কি করতে পারবা, অসীম সংখ্যক পদের সমষ্টিটা নির্ণয় করতে পারবা। তাহলে আমি ডিরেক্ট সূত্রটাই কিছু তোমাদের এখানে লিখে দিচ্ছি, আমার ম্যাথ করার জন্য কি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কি অসীম গুণোত্তর ধারার, ঠিক আছে, অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের যে সত্যটা আছে সেই সত্যটা আমি কি করতেছি, লিখতেছি। সত্যটা কি, সত্যটা হচ্ছে মডুলাস অফ আর, ঠিক আছে। তোমাদের বইতে এভাবে দেখবা, অথবা এই জিনিসটাকে যদি ভাঙা হয় তাহলে তুমি এভাবে লিখতে পারো, -1 থেকে বড় হবে আর এর মান, কিন্তু কি হবে 1 থেকে ছোট। যদি তোমার এই কন্ডিশনটা ফিল আপ করে তাহলে ধারাটার কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। ধারাটার কি থাকবে, ধারাটার অসীমতক সমষ্টি থাকবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি এই দুইটা কন্ডিশন, অর্থাৎ এইটা অথবা এই কন্ডিশনটা যদি ফিল আপ করে, তাহলে আমার যে কি ধারার, গুণোত্তর ধারার, কিন্তু অবশ্যই কোন ধারার, গুণোত্তর ধারার, ঠিক আছে, অসীম গুণোত্তর ধারার অসীমিতক সমষ্টি থাকবে যদি আর এর মানটা -1 থেকে বড় কিন্তু 1 থেকে কি হয়, ছোট হয়, তখনই অসীমিতক সমষ্টি থাকবে। আর এই অসীমিতক সমষ্টি যেটাকে আমরা বলতে পারি সামেশন ইনফিনিটি অসীম সংখ্যক পদের সূত্রটা হচ্ছে আমাদের এরকম, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এইখান থেকে কিছু এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউগুলো দেখে আমরা একদম পুরা এমসিকিউর যে জিনিসগুলো আছে সেই এমসিকিউ জিনিসগুলো কি করে ফেলবো, শেষ করে ফেলবো আর কি, ঠিক আছে। আর কোনো কিছুই নাই এমসিকিউ। এখানে হচ্ছে আমাদের দেখো 3টা জিনিস আছে, একটা হচ্ছে অসীমিতক সমষ্টি, এটা হচ্ছে কি অসীমিতক সমষ্টি বলা হয়। এ তো আমরা জানি সাধারণ প্রথম পদ, আর তো জানি সাধারণ অনুপাত। তাহলে এখান থেকে তোমার যে কোনো 2টা জিনিস দেওয়া থাকতে পারে এবং তোমাকে বলতে পারে আরেকটা জিনিস কি করো, বের করো। এইটাই হচ্ছে আমাদের এমসিকিউ এখানে, আর কোনো কি নাই এখানে, এমসিকিউ নাই আর কি, ঠিক আছে। তাহলে আমরা আশা রাখতে পারি এই সূত্রটা মনে রেখে আমরা কি করতে পারবো, যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করে ফেলতে পারবো। আমি হচ্ছে জাস্ট একটা এমসিকিউ কি করে দিই, তোমাদের করাই দিই আর কি, ঠিক আছে, বেশি করাই দিব না, জাস্ট একটা এমসিকিউ এখান থেকে করাই দিই। দেখো সাপোজ আমার বলা হয়েছে এরকম, এর ভ্যালুটা হচ্ছে 1, তারপরে বলা হয়েছে এস ইনফিনিটি অসীম সংখ্যক পদের সমষ্টি যদি কি হয়, বলা হয়েছে 2√3 ডিভাইডেড বাই 2√3 মাইনাস 1, ঠিক আছে। এত হলে তোমার কি বের করতে হবে, তাহলে আলটিমেটলি আর ইকুয়াল টু, অর্থাৎ অনুপাতের মানটা কত সেই মানটা কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। তাহলে চলো কিভাবে করা যায়, আমরা কি জানি ভাই, আমরা জানি এস ইনফিনিটি অসীম সংখ্যক পদের সূত্র কি ছিল, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর ইকুয়াল টু আমাদের যে জিনিসটা আছে সেটা লিখে ফেলি, 2√3 ডিভাইডেড বাই 2√3 মাইনাস হচ্ছে কত 1, ওকে। আচ্ছা এখন দেখো এর মান, প্রথম পদ মান দেওয়া এসছে কত 1, তাহলে 1
1 মাইনাস হচ্ছে কত আর ইকুয়াল টু আমরা বলতে পারি 2√3, এখানে হচ্ছে সেই 2√3 মাইনাস হচ্ছে কত 1। ওকে দিয়ে দাও। এখন কাজ কি, কিছু কাজ নেই, জাস্ট গুণ করে দিবা। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে যদি এটা গুণ করো সেম জিনিসটাই বসে যাবে। এটার সাথে যদি এটা গুণ করো তাহলে 2√3 সাথে এটা গুণ করলে প্রথমে 2√3 ঠিক আছে, মাইনাস কি বসবে 2√3 আর বসবে। এখন তুমি যদি একটু করে চিন্তা করো, দেখো উভয় পক্ষ থেকে আমরা কিছু কি করতে পারি, বাদ দিতে পারি। ঠিক আছে, উভয় পক্ষ থেকে আমরা কিছু কি করতে পারি, বাদ দিতে পারি। 2√3 চলে যাবে, 2√3 থেকে এদিকে আনলে চলে যাবে। তাহলে আলটিমেটলি আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, জাস্ট এই পার্টটুকুকে এখানে নিয়ে আসো। দেখো মাইনাস মাইনাস বাদ দিলাম, তাহলে উপরে থাকবে হচ্ছে 1, নিচে থাকবে কত 2√3। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। 1 ডিভাইডেড বাই কি পাই গেলাম, 2√3 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা আশা রাখতে পারি এই ম্যাথগুলো আমরা কী করতে পারবো, খুব সহজেই করে ফেলতে পারবো। এখান থেকে এখন যদি তোমার এ দেওয়া থাকতে পারে, আর দেওয়া থাকতে পারে, বলবে হচ্ছে কি করো এস ইনফিনিটি অথবা অসীম সমষ্টি বের করো। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু অনেক অহরহ তুমি দেখবা হচ্ছে কি আসছে, এইরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসছে। তাহলে আমরা আশা রাখতে পারি এই রকম টাইপের যে কোয়েশ্চেনগুলোই এখন আসুক না কেন, তোমরা কী করতে পারবা, এই জিনিসগুলা ইজিলি সলভ করতে পারবা। তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা এগুলা সলভ করে ফেলতে পারবা কিনা, একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, তাহলে এখন চলো আমরা হচ্ছে আরেকটা জিনিস, তোমাদের বইয়ের একটা ম্যাথ ছিল, সেটা দেখবো হচ্ছে প্রান্তীয় মানটান বের করা, ওইটাতে একটু করে চলে যাই। আমরা মেনলি হচ্ছে এখন আমাদের মেইন যে ম্যাথগুলো আছে সেগুলোতে চলে যাচ্ছি। আমাদের মোটামুটি এমসিকিউ শেষ। এইটা একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে বলছে এরকম ইউএন, ঠিক আছে, এটার মান সাপোজ চাই এরকম একটা ছিল, 10 ইনভার্স হচ্ছে কত 5। আর এই ইউএন মানে হচ্ছে কি, অর্থাৎ এনতম পদ আর কি। ঠিক আছে, এই এনতম পদের এটার হচ্ছে একটা মান দিছে, যেটা হচ্ছে এই 1/n বলেছিল। এন এর মানটা কীরকম হবে সেইটা কি করে একটু দেখাও। তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে এরকম, তাহলে tan ইনভার্স হচ্ছে কত 5, এই tan ইনভার্স 5কে a ইনভার্স n, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার কি লেখা হয়, n লেখা হয়। আমার দরকার n এর মানটা কি হচ্ছে সেটা দেখা। তাহলে এখন দেখো এই n এর মানটা কি হচ্ছে জন্য, তাহলে আমার তো n দরকার, তাহলে nটাকে উপরে তুলতে হবে, 1টাকে নিচে নামাই দিতে হবে। তাহলে nটাকে উপরে তুলে 1টাকে নিচে নামাইলে এটা হবে n। সেমভাবে এখানে হবে কত, 10 টু দি পাওয়ার 5, এইখানে এই চিহ্ন আছে, এই চিহ্নটা হবে, আসলে আমরা জানি না এই চিহ্নটা হবে কি না। এখানে হচ্ছে একটা অসমতা আর একটা কি আছে, নিয়ম আছে, সেই নিয়মটাই হচ্ছে আমাদের আগে কি করতে হবে, একটু জানতে হবে। চলো একটু করে দেখি, কোনো মুখস্থ করবো না, জাস্ট দুইটা উদাহরণ দেখবো। প্রথমেই সাপোজ একটা মান দিচ্ছে 2, একটা মান দিচ্ছে হচ্ছে 3। বলো এখন কে বড়, 2 বড় না 3 বড়? আচ্ছা 2 বা 3 না দিয়ে, আচ্ছা আমরা আগে ওই যেহেতু এখানে ভগ্নাংশ আকার আছে আর কি, সেই ভগ্নাংশ দিয়ে করি। একটার মান হচ্ছে ধরলাম হচ্ছে 1/3, একটা মান ধরলাম হচ্ছে 1/2। বলো 1/3 মানে কি 0.33, আর হাফ মানে কত 0.5। এটার মান 0.33, এটার মান 0.5, তাহলে বড় কে, অবশ্যই বড় হচ্ছে ও। এটার মতো কিন্তু হয়ে গেছে। তাহলে এখন তুমি যদি উল্টায় দাও, তাহলে উল্টায় দেওয়া মানে কি 3টা উপরে উঠবে, নিচে নামবে 2। তাহলে বলো তো এখন এই দুইটার মধ্যে বড় কে, তাহলে অবশ্যই বড় হচ্ছে এটা, অবশ্যই বড় কোনটা, এটা। তাহলে এটা অসমতার চিহ্ন, যেটা হচ্ছে আমরা যখন বিপরীতকরণ করি, ওকে মাথায় তুলবো আর মাথাটা কি করব, পায়ে নামাই দিব আর কি। ঠিক আছে, তাহলে পরে এখানেও যদি সেম জিনিসটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জিনিসটা কী হয়ে যায়, অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আলটিমেটলি আমাদের এখানে অসমতার চিহ্নটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আনসারটা আসবে কোনটা, এইটা। এটাই হচ্ছে আমাদের সেই জিনিসটা। আমরা কিন্তু এই জিনিসগুলো কি করবো না, কখনোই মুখস্থ রাখবো না যে কখন অসমতার চিহ্ন চেঞ্জ হয় বা না হয়। ঠিক আছে, 3টা কারণ হইতে পারে, একটা বলে দিলাম বিপরীতকরণ করলে, আরেকটা হচ্ছে আরও 2টা বলে দিই, কারণ হচ্ছে আমরা যখন ম্যাথ করবো তখন আমাদের দরকার। আর হচ্ছে ঋণাত্মক কিছু একটা আসলে, কি আসলে, ঋণাত্মক -1 দ্বারা গুণ অথবা ভাগ করলে। সাপোজ দেখো এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, তাহলে বড়কে সকলেই বলবে 3 বড়। আমার থেকে 3টা কাছে, ওর কাছে কয়টা কাছে, 2টা কাছে, তাহলে কার কাছে বেশি, আমার কাছে বেশি। তাহলে এখানে যদি -1 দ্বারা গুণ করো -3, আর এখানে হয়ে যাবে কত -2। -3 মানে কি, আমার পকেট থেকে 3 টাকা দিতে হবে এখন, আর আরেকজনের পকেট থেকে কয় টাকা দিতে হবে, 2 টাকা। সাপোজ দুইজনের পকেটেই আছে 5 টাকা, তাহলে যদি 3 টাকা দিতে হয়, তাহলে তার পকেটের কয় থাকবে 2, আর ওর পকেটে কোথায় থাকবে 3। তার মানে এটা কিন্তু অবশ্যই কোনটা বড়, এই পার্টটুকু বড়। তাহলে -1 দ্বারা গুণ করি বা ভাগ করি, যাই করি না কেন, তখনও কিন্তু কী হবে, অসমতার চিহ্ন চেঞ্জ হবে। আবার বিপরীতকরণ করলেও কিন্তু কী হবে, আমাদের অসমতার চিহ্ন চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো হচ্ছে কী করি না, আসলে মুখস্থ রাখি না, জাস্ট দেখে দেখে কী করবো, ম্যাথগুলো করবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা আশা রাখতে পারি আমাদের যতগুলো করলাম সেই একদম সকল কিছু শেষ। আচ্ছা, আমাদের মোটামুটি এমসিকিউতে আসার মতো সব শেষ। এখন হচ্ছে আমরা 3টা ম্যাথ করবো সিকিউর জন্য। কয়টা ম্যাথ,
তিনটা ম্যাথ বাকি আছে আমাদের। প্রথম ম্যাথ সেটা হচ্ছে কি একটা সমষ্টি নির্ণয় করবো, আরেকটা হচ্ছে সত্য দেখবো অসীম ধারার, আরেকটা হচ্ছে পৌনপুণিকের মাধ্যমে দশমিক, ওইটা আবার এমসিকিউতে আসতে পারে, ওইটা আমরা তখনই করে ফেলবো। তাহলে চলো আমরা প্রথম ম্যাথটা করি। আমরা এখন চলে গেছি সিকিউতে, আমরা কি করতেছি এখন সিকিউ সলভ করতেছি কিন্তু, ঠিক আছে, সিকিউ সলভিং করতেছি আমরা এখন। তাহলে প্রথম সিকিউটা হচ্ছে আমাদের এরকম 7 প্লাস 7 7 প্লাস ধরলাম হচ্ছে 7 7 7 প্লাস ডট 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 ডট, ঠিক আছে, এখানে অনেকগুলো পানি আছে। তাহলে বলা হয়েছে এই যে ধারাটা আছে, এই ধারাটা কি করতে হবে, n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তাহলে কিভাবে করা যায়, আমরা তো সকলেই জানি কিভাবে করতে হয়। প্রথমে হচ্ছে দেখতে হবে এই যে ধারাটা, এই ধারাটা আসলে সমান্তর নাকি গুণোত্তর, এই জিনিসটা কিন্তু আমাদের কি করতে হবে সবার আগে দেখতে হবে। এটা যদি সমান্তর অথবা গুণোত্তর যদি একটু চেক করি, দেখো 77 থেকে তুমি যদি 7 বিয়োগ করো তাহলে বিয়োগফল হবে কত, 70। সেমভাবে 777 থেকে যদি 77 বিয়োগ করো তাহলে বিয়োগফল হবে কত আমাদের, 700। পার্থক্য কি সমান হয়েছে, পার্থক্য কিন্তু সমান হয় না, তার মানে এটা কি সমান্তর হবে, এটা কিন্তু সমান্তর হবে না। তাহলে এখন দেখি এটা গুণোত্তর কিনা। তুমি যদি চিন্তা করো 77কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল হবে কত, 11। 777কে যদি 77 দ্বারা ভাগ করো 10 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, অর্থাৎ পার্থক্যটাও কিন্তু কি হবে না, সমান হবে না। তার মানে এটা সমান্তর না গুণোত্তর না। কিন্তু আমি তো জানি সমান্তর ধারার কিছু সূত্র জানি, গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র জানি। তাহলে এখন কি করতে হবে, ও এখন কি মানুষ আছে, ও এখন কিন্তু মানুষে নাই, ও এখন অমানুষ হয়ে আছে। তাহলে ওকে কি করতে হবে, মানুষ করতে হবে। মানুষ করার জন্য কি করতে হবে, কিছু একটা করতে হবে। কিছু একটা করলে সে মানুষে কি হবে, সমান্তর অথবা গুণোত্তর যে কোনো একটা ফরম্যাটে সে চলে আসবে, এসে আমাকে কি করবে, কাজে সাহায্য করবে। তাকে এই মানুষ করার জন্য আমরা একটা কি করব, আমরা একটা কাজ করব, সুন্দর একটা কাজ। সেটা হচ্ছে এই প্রত্যেকটার সাথে এই রকম একটা, দেখো 9 দ্বারা ভাগ করে সাথে সাথে 9 দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা তার আগে হচ্ছে তাকে মানুষ করার আগে একটা কাজ করি, তাহলে আরো সুন্দর লাগবে। দেখো প্রত্যেকের মাঝেই কিন্তু 7 7 করে আছে, অর্থাৎ প্রত্যেকের মাঝে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু তুমি 7 দ্বারা কি করতে পারো, ভাগ করতে পারো। তাহলে আমি আগে 7টা কমন নিই, তাহলে 7 কমন নিলে এটাকে লিখতে পারি হচ্ছে 1, এটাকে লিখতে পারি 11 প্লাস এটাকে লিখতে পারি হচ্ছে 1 1 1, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমরা কি করতে পারি, লিখতে পারি প্লাস ডট 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 আছে দিলাম। আচ্ছা এখন দেখো ওকে মানুষ করার জন্য আমি কি করব, 9 দ্বারা গুণ করব। এই জিনিসটাকে কত দ্বারা গুণ করব, 9 দ্বারা গুণ করব। তাহলে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট ডট ডট। যেহেতু এখানে আমি 9 দ্বারা গুণ করছি, তাহলে আমার কি মানটা কি চেঞ্জ হয়ে গেছে না, কিন্তু গণিত তো নিয়ম, তুমি মানটান কিছু চেঞ্জ করতে পারো না, যাকে যেরকম দিছো আবার ঠিক তাকে দিয়ে দিতে হবে। তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে, একটা 9 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 9 আবার কি হবে, চলে যাবে, তাহলে আলটিমেটলি সেম জিনিসটা কিন্তু আসে। আচ্ছা তাহলে এই 7/9 যেটা আছে সেটাকে তুমি রেখে দাও, দিলাম ইন্টু, এখন কাছে গুণ করতে হবে। 9 সাথে গুণ করো 9 কে 9 প্লাস 9 সাথে 11 গুণ করো তাহলে কত হবে 99 প্লাস 9 সাথে এটা গুণ করো তাহলে কত হবে 999 প্লাস ডট ডট ডট। আচ্ছা করলাম, এখনও তো কিন্তু সে মানুষ হয় না, দেখো এখনও কিন্তু এই আগের মতোই আছে। এটাকে এটা দ্বারা ভাগ করলে এরকম, এটাকে এটা দ্বারা ভাগ করলে কিন্তু সেম হচ্ছে না, তাই এখনও কিন্তু সে কী হয় না, মানুষ হয় না। আরেকটু কী করতে হবে, সাজাতে হবে। সে এখনও অনেক খারাপ রয়েছে, তাকে কী করতে হবে, সাজাতে হবে। তাহলে এখন সাজানোর জন্য আমি একটা কাজ করব, এই 9টাকে ভেঙে আমি এভাবে লিখতে পারি, কি লিখতে পারি 10 - 1 প্লাস 100টাকে ভেঙে লিখবো 100 - 1 প্লাস 999কে ভেঙে লিখবো কত লিখতে পারি 1000 - 1 লিখতে পারি। তারপরে এখানে ডট ডট আছে, ডট ডট কী করলাম, দিলাম। ঠিক আছে, কেন 10 থেকে 1 গেলে 9, 100 থেকে গেলে 99, 1000 থেকে গেলে 999, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এখানে লেখা আছে। ওকে আচ্ছা, এখন যদি চিন্তা করো, দেখো তো এখানে একটা কিন্তু ধারা একটা আসতেছে, কীভাবে আসতে পারে তুমি যদি চিন্তা করো, এখানে দেখো এটার সামনে আছে প্লাস, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্রত্যেকটার সামনে কি আছে, প্লাস প্লাস আছে। তাহলে প্লাসগুলোকে একসাথে নেব, আর দেখো 1-এর সামনে মাইনাস, 1-এর সামনে মাইনাস, 1-এর সামনে মাইনাস, মাইনাসগুলোকে কী করবো, আরেক পাশে নিয়ে যাওয়ার ট্রাই করি। তাহলে চলো আমরা যদি করি, তাহলে এখানে হচ্ছে আমাদের 7/9, এটা তো আছেই, ইন্টু আমাদের সবগুলা প্লাসকে একসাথে নিয়ে আসি, তাহলে 10 প্লাস 100 প্লাস হচ্ছে কত 1000, এই জিনিসটা আমরা কি করলাম এখানে দিলাম, প্লাস এখানে তো কি আছে, অসংখ্য আমাদের কি আছে, পদ আছে। আর এখানে এই দেখো প্রত্যেকটা পদের সামনে কি আছে, আমাদের মাইনাস আছে। তাহলে প্রত্যেকটার সামনে কি মাইনাস আছে না, তাহলে আমি চাইলে একটা কি করতে পারি, মাইনাসটা কমন নিতে পারি। মাইনাসটা যদি কমন নিই তাহলে কিন্তু আমাদের কাজের সুবিধা হবে। কি কাজ, আমরা কিছুক্ষণ পরে দেখবো। দেখো তাহলে মাইনাসটা যখন নিব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কি দিতে পারো তুমি, এখানে 1 দিতে পারো, এখানেও ঠিক মাইনাসে মাইনাসে প্লাস হবে না, এখানেও +1 প্লাস ডট 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 আছে, এই ডট ডট আমি কি করলাম এখানে দিয়ে দিলাম। দেখো এখন আমরা একটু করে দেখি আসলে আমার কোনো লাইনটা চেঞ্জ হলো কিনা। 10 আছে,
প্লাসে মাইনাসে -1 এই এক পার্ট হয়ে গেল। 100 আছে, প্লাসে মাইনাসে -1 হয়ে গেল। সেমভাবে 1000 আছে, প্লাসে মাইনাসে -1 তাও আছে। তার মানে আমি বলতে পারতেছি এই লাইন আর এই লাইনে কোনো চেঞ্জ হয় নাই। এখন আমরা একটু করে যদি চেক করি তাহলে তুমি দেখতে পাবা এখানে হচ্ছে 100, 100কে যদি 10 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল কত হবে? 10। 1000কে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 10। খুব সুন্দর। পার্থক্য বলছি, অনুপাতটা এখন কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। যেহেতু অনুপাতে এখন কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তার মানে এটা কি ধারা? এটা কিন্তু একটা গুণোত্তর ধারা হয়ে গেছে। কি ধারা হয়ে গেছে? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কিন্তু সমষ্টি আমি বের করতে পারি। n সংখ্যক পদ বের করতে বলছে, তাহলে n কিন্তু পদ সংখ্যা, তাহলে এটাই সমষ্টি বের করতে পারবো। সেমভাবে এখানেও কিন্তু আমি সমষ্টিটা বের করতে পারবো। আমি হচ্ছে উপরে একটু করে অঙ্কটা করে ফেলি, দেন আজান শেষ হলে আমি তোমাদের এই জিনিসটা কি করব বুঝিয়ে দিব আর কি, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমি উপরে জিনিসগুলো মুছে ফেলতেছি। আশা করি তোমাদের সকলের লেখা শেষ। আজানটা শেষ হোক, আমি ততক্ষণ হচ্ছে আমার মতো করে ফেলি আর কি ম্যাথটা। আমাদের আজানটা শেষ হলেই আমরা কি করব? শুরু করব। ওকে, আমরা তাহলে হচ্ছে একটু করে বলে দিই, এটা তো একটা সমান্তর ধারা, সেটা তো আমরা প্রমাণ করছি। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে দেখো এই ধারাটা লিখলাম, এটা লিখে দিবা ধরো সমান্তর ধারা, যার প্রথম পদ a = 10, সাধারণ অনুপাত r = 100কে 10 দ্বারা ভাগ করলে এটা, যার মানটা হচ্ছে >1 হবে, ঠিক আছে? আর n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় কিন্তু আমরা সূত্র জানি, a r⁴, আমি একটু সূত্র করে জাস্ট একটু করে এখানে লিখি, a × r⁴ n - 1 / r - 1, এটা ছিল আমাদের সূত্র।
এখন দেখো এ কোনটা, এর মান 10 প্রথম পদ, 100কে 10 দ্বারা ভাগ করে তাও কিন্তু 10 আসে। তাহলে আমরা লিখছি দেখো এ ইন্টু r⁻n -1 ডিভাইডেড বাই r-1, ঠিক আছে। তাহলে এই পুরো অংশটুকুর সমষ্টিটা হচ্ছে এই পার্ট। এখন দেখো আমার কথা হচ্ছে অনেকেই হচ্ছে এই জিনিসটাতে কনফিউশন আছে, 1 1 1 এগুলো যোগ করতেছি কিন্তু আমি n কেন দিলাম। তুমি একটু যদি চিন্তা করো, প্রথম সংখ্যা অর্থাৎ প্রথম একটা যদি সংখ্যা থাকে তাহলে সমষ্টি কত হবে 1, যদি দুইটা সংখ্যা থাকে তাহলে সমষ্টি কত হবে 2 হবে না, দুইটা সংখ্যার সমষ্টি কত 2, তিনটা থাকলে কত হবে 3, চারটা থাকলে 4, পাঁচটা থাকলে 5। আমার এখানে আছে কত সংখ্যক, n সংখ্যক সমষ্টি বের করতে বসে, তাহলে n সংখ্যক সংখ্যা আছে, তাহলে সমষ্টি কত হবে, অবশ্যই n হবে। একটা থাকলে 1, দুইটা থাকলে 2, তিনটা থাকলে 3, তাহলে n সংখ্যক যেহেতু আছে তাহলে সমষ্টি অবশ্যই কত হবে ভাই, n হবে না, অবশ্যই। তাহলে এখানে আমরা কি দিছি, n দিছি, এই আর কিছুই না, জাস্ট সমষ্টির যে সূত্রগুলো আছে সেই সমষ্টির সূত্রটা এখানে কি করছি, অ্যাপ্লাই করছি। তারপর কাজ কি, এই লাইন থেকে এই লাইন একটু করে আমরা জাস্ট গুণ করে দিছি, যেমন হচ্ছে 10/9, এটাকে জাস্ট একটু নিয়ে আসছি এটা। এখন জাস্ট তুমি এটার সাথে একবার এটাকে গুণ হবে, আবার এটার সাথে এটাকে গুণ করতে হবে, তাহলেই তো কাজ শেষ। 7 × 70, 9 9 81, এই পার্টটুকু লিখে ফেললাম, মাইনাস 7 7n ডিভাইডেড বাই 9। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা। আমরা আশা রাখতে পারি সকলেই বুঝতে পারছি। তাহলে এখানে হচ্ছে দুইটা স্টেপ আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে কি 9 দ্বারা গুণ করে সাথে সাথে 9 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। দেন হচ্ছে তুমি একটু করে যদি কাজ করতে থাকো তাহলে সেই জিনিসটা কিন্তু তোমার চলে আসবে, ঠিক আছে। তাহলে আশা করতে পারি তোমরা এই জিনিসগুলা একদম সহজেই করে ফেলতে পারছো আর কি, ঠিক আছে। আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখব, আর দুইটা ম্যাথ আছে, সেই দুইটা ম্যাথ দেখে হচ্ছে আমরা নামাজের একটা কি করব, ব্রেক দিব, ওকে। টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তোমাদের হচ্ছে বইয়ের একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে একটা ধারা দেওয়া আছে, সেই ধারার উপর কোন সত্য আরোপ করলে ধারাটার কি থাকবে, অসীমিত সমষ্টি থাকবে। এই অসীমিত সমষ্টিটা কী করতে হবে, বের করতে হবে। আমরা সেই ম্যাথটা কী করবো এখন আলোচনা করবো, ঠিক আছে। আমি জাস্ট একটু করে লিখতেছি কোশ্চেনটা, সেটা হচ্ছে এরকম দিলাম 1 + 2x এত ইনভার্স 1 দিলাম। আমি ইনভার্স দিয়ে করাচ্ছি যেহেতু হচ্ছে মাঝে মধ্যে ইনভার্স দিয়েই থাকে, আর তোমরাও যাতে বুঝতে পারো। আচ্ছা, কোশ্চেনটা একটু করে বলি, কোশ্চেনটা কি দেখা যাচ্ছে, একটু দেখি। কোশ্চেনটা হচ্ছে এরকম, 1 + 2x ইনভার্স 1 প্লাস এত এত এত, এই ধারাটার কি এক্সের উপর কি সত্য আরোপ করলে, এই এক্সের উপর কি দিলে, অর্থাৎ এক্সের মানটা কি হইলে এই ধারাটার কি থাকবে, একটা অসীমিত সমষ্টি থাকবে, সেইটা বের করতে হবে। এবং আচ্ছা, যদি বা হচ্ছে বোঝা যাচ্ছে না আর কি, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, আমি এখানে আবার লিখতেছি, কোনো সমস্যা নেই। তাহলে এইটা বের করতে হবে। তাহলে চলো আমরা এই যে ধারাটা আছে, আমি এখানে মূলত ইনভার্স দিয়ে লিখছি, 1 + 2x হোল ইনভার্স 1 আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে 1 + 2x হোল ইনভার্স 2, এরকম দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখো a ইনভার্স n, a ইনভার্স n এর সূত্র হচ্ছে 1/a⁴n। তাহলে আমি এই ধারাটাকে এভাবে লিখতে পারি, আসলে 1/, এটা 1 প্লাস আসলে কত 2x। সেমভাবে আমি এই পার্টটুকু লিখতে পারি 1/1 + 2x, তারপর কি দিতে পারি, স্কোয়ার দিতে পারি, প্লাস এটাকে লিখতে পারি 1/1 + 2x, তারপর কি দিতে পারি, কিউব দিতে পারি, প্লাস যে ডট 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 আছে সেই ডট 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 দিতে পারি। এটাই a ইনভার্স n সূত্র হচ্ছে a/, কত 1/a⁴n, ঠিক আছে। এখানে প্রথমে n এর মান দিলাম 1, তারপর 2, তারপর 3, এরকম আমরা দিলাম। তাহলে আমাদের এখানে মেন কাজ x এর উপর কিছু একটা আরোপ করতে হবে সত্য, যাতে কি হয়, এই ধারাটার কি থাকে, একটা অসীমিত সমষ্টি থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা অসীমিত সমষ্টি হওয়ার জন্য একটা সূত্র বলছিলাম, সেটা কি, r এর মানটা -1 থেকে বড় হইতে পারবে, কিন্তু 1 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। এখানেও কিন্তু আমরা কি করব, তাহলে r এর মানটাই আমরা নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে চলেন আমরা হচ্ছে লিখে ফেলি প্রথমে আমাদের প্রথম পদ, ঠিক আছে। আমি জাস্ট একটু ছোট ছোট করে লিখতেছি, a = হচ্ছে কত, এটা 1/1 প্লাস হচ্ছে কত 2x, এটা হচ্ছে আমার প্রথম পদ। সাধারণ অনুপাত r অনুপাত কিভাবে বের করে, এই পদ থেকে এই পদ, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে করে চলেন করি, 1/1 + 2x, তার উপর হচ্ছে কত স্কোয়ার, ভাগ কত 1/1 প্লাস হচ্ছে কত 2x। তাহলে আমরা জানি দুইটা ভগ্নাংশের ভাগ করা মানে পরেরটাকে উল্টে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে চলেন আমরা একটু যদি করি, 1/1 প্লাস কত 2x, তার উপরে স্কোয়ার
ইন্টু, তাহলে এটা উল্টে যাবে, তাহলে উপরে হবে হচ্ছে কত 1 প্লাস 2x আর নিচে থাকবে কত 1। এখন যদি আপনি একটু চিন্তা করেন মনে মনে, এই পুরোটাকে এ চিন্তা করেন, এ স্কোয়ার আছে এখানে আর এখানে আছে এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে আলটিমেটলি কি থাকে এই থাকে, তাহলে আমি হচ্ছে এই জিনিসটা মানটা একটু উপরে লিখলাম, তাহলে আলটিমেটলি 1 ডিভাইডেড বাই কি আছে 1 প্লাস 2x, এই পার্টটুকু হচ্ছে আমার আর, এই পার্টটুকু হচ্ছে কি আমার আর। তাহলে আমি এও পাইছি আরও পাইছি, এ এবং আর কেন বের করলাম, আমার অসীমিত সমষ্টিটাও বের করতে হবে। অসীমিত সমষ্টি সূত্র কি এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, সেই জন্য আমার লাগবে। তাহলে আপনারা হচ্ছে একটা কথা লিখবেন, ধারাটার অসীমিত সমষ্টি থাকবে যদি, যদি কি আমরা সকলেই জানি এই মডুলাস অফ আর লেস দেন কি হয় 1 হয়, অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ কি হবে, অর্থাৎ হচ্ছে আমার -1 থেকে বড় হবে আর এর মান, কিন্তু 1 থেকে কি হবে ছোট হবে। যদি এটা হয় তাহলে কি থাকবে, এই ধারাটার সমষ্টি অর্থাৎ কি অসীমিত সমষ্টি থাকবে। তা দেখেন এইখানে কিন্তু আসলে দুইটা কথা আছে, এখানে কয়টা কথা আছে, দুইটা। প্রথম কথাটা হচ্ছে এটা আর এর মানটা -1 থেকে কি হইতে পারবে, বড় হইতে পারবে, -1 লেস দেন হচ্ছে কত আর। তাহলে আমরা প্রথমে এই সত্যটা নিয়ে কাজ করব, তাহলে -1 লেস দেন হচ্ছে কত আর। ওকে, তাহলে এখানে -1 আছে দিলাম, আর এর মান কত আমরা বের করছি 1 ডিভাইডেড বাই এটা, তাহলে আমরা লিখে ফেলি 1 ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে কত 2x। এখন আপনার কাজ কি, আপনার কাজ বেশি কিছু না, যেই পক্ষের আমরা মানটা বের করি অর্থাৎ যার মান বের করি সেটাকে আমরা মূলত লেফট হ্যান্ড সাইডে রাখি, এটা আছে রাইট হ্যান্ড সাইডে। আমরা চলেন লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2x, আর এখানে তো কি আছে আমাদের সেই -1টা আছে, সেই -1টা আমরা কি করলাম লিখলাম। ঠিক আছে, এখন বলেন আমাদের চিহ্নটা কি, দেখেন তো এইখানের ক্ষেত্রে এই লাইনে আমাদের চিহ্নটা হা করে আছে কোন দিকে, এক্স অক্ষের দিকে, অর্থাৎ এক্স যেখানে আছে সেদিকে কী করে আছে হা করে, সে কী করে আছে তাকায় আছে। তাহলে আমাদেরও কাজ কি, এইখানে যেখানে এক্স আছে সেদিকে কী করতে হবে, তাকে হা করে দিতে হবে। তাহলে আমরা এই জিনিসটা কী করলাম, দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনাকে বলছিলাম এক্সের মান বের করতে হবে, তাহলে এই 1টা এখন কী করতে হবে, উল্টাই দিতে হবে না ভাই, 1টা উপরে আছে 1টা কী করতে হবে, নিচে নামাইতে হবে, বিপরীতকরণ করতে হবে। তাহলে চলেন আমরা একটু বিপরীতকরণ যদি করি, তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে 1 প্লাস 2x, আর এখানে -1 থাকবে। যেহেতু করতেছি বিপরীতকরণ, আমরা কিছুক্ষণ আগেই শিখছি বিপরীতকরণ করলে চিহ্ন কি হয়, চেঞ্জ হয়ে যায়, অসমতার চিহ্ন চেঞ্জ হয়। তাহলে গ্রেটার দেন হইটা হয়ে গেছে কি লেস দেন। আশা করতে পারি এতটুকু পার্ট বুঝাতে পারছি, এইখানে হচ্ছে মেইন জিনিস, আর কিছুই না। দেন তাহলে চলেন এখন আমরা তারপরে কাজ করি, তারপরে কাজ হচ্ছে এই +1টাকে এদিকে নিয়ে যাই, তাহলে কি হবে আবার -1, তাহলে আলটিমেটলি আছে 2x লেস দেন -1, তাহলে কি লিখতে পারি x লেস দেন -2, অর্থাৎ 2x লেস দেন -2, উভয় পক্ষে 2 বাদ দিলে x লেস দেন হচ্ছে কত -2, অর্থাৎ x এর মানটা -2 থেকে কী হতে হবে, ছোট হইতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এইটা একটা জিনিস। তাহলে আমরা -1 থেকে যখন আর এর মানটা বড়, তখন সেইখান থেকে আমরা x এর একটা কি পেয়ে গেছি, সত্য পেয়ে গেছি। আচ্ছা, একজন বলছে হচ্ছে আবার একটু বুঝান। ওকে, আবার একটু করে বলি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে -1 হবে, আচ্ছা ও সরি এখানে হচ্ছে -1 হবে। আবার একটু করে বলি, দেখো আমার বলছে এই এক্সের উপর কি একটা সত্য আরোপ করলে ধারাটার অসীমিত সমষ্টি থাকবে। আমাদের এখানে আমরা জানি আর এর মানটা কি হইলে, এই কন্ডিশনটা যদি মেনে চলে তাহলে অসীমিত সমষ্টি থাকবে। এই জন্য আমি আর এর মানটা নিয়ে মূলত কী করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই জন্য আগে আরটা বের করলাম, করার পর আমার এইখানে দুইটা সত্য, এখানে মানে কি একটা মান হচ্ছে এটা, আর এর মানটা -1 থেকে বড়, এই কথাটার মানে হচ্ছে এটা। আর একটা সত্য হচ্ছে এইটা, এই পার্টটুকু আরেকটা সত্য, আর এর মানটা 1 থেকে ছোট হবে। মোট দুইটা সত্য। আমি প্রথম সত্যটা নিয়ে কাজ করতেছি, প্রথম সত্য থেকে এক্স এর ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে, তাহলে -1 থেকে বড় কে আর, তাহলে এইটা মানটা বসাইলাম। এখন কি করলাম, এই পার্ট আমরা মূলত যেটা বের করি সেটা কোন পক্ষে রাখি, বাম পক্ষে, তাহলে আমরা এটাকে এই পক্ষে নিয়ে আসলাম। এখন দেখেন এইখানে চিহ্নটা কোন দিকে হা করে আছে, এক্স যেখানে আছে সেখানে না, আপনি এখানে যেখানে এক্স আছে সেখানে কি করে দিলাম, হা করে দিলাম। এখানে কি করছি, এখানে একটা চাইলে আপনারা অবশ্যই হ্যান্ডনোটটা লিখে রাখবেন, সেটা হচ্ছে বিপরীতকরণ। কি করণ, বিপরীতকরণ। আর আমরা সকলেই জানি বিপরীতকরণ করলে অসমতার যে চিহ্নটা আছে সেটাই কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাই এখানে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের দেন হচ্ছে এখান থেকে একটু ক্যালকুলেশন করলে আনসারটা চলে আসে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ শেষ। তাহলে আমরা মোটামুটি কি করছি, প্রথম যে পার্টটুকু আছে সেই প্রথম পার্টটুকু কিন্তু আমরা করলাম। প্রথম পার্ট কোনটা, -1 থেকে বড় কার মান, আর এর মান। এখন হচ্ছে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে কি করব, কাজ করব। দ্বিতীয় পার্টে বলছে দেখেন আর লেস দেন কত 1,
এই জিনিসটা কিন্তু আমাদের কোথায় আছে, দ্বিতীয় পার্টে দেওয়া আছে আর কি, ঠিক আছে। দ্বিতীয় পার্টে আমাদের কি দেওয়া আছে, দ্বিতীয় পার্টে আমাদের দেওয়া আছে আর লেস দেন 1, অর্থাৎ আর এর মানটা 1 থেকে ছোট। তাহলে এখন আর এর মানটাকে বসান, তাহলে আর এর মান কোনটা, এই উপর আমরা জানি 1 প্লাস হচ্ছে কত 2x, এইটা লেস দেন হচ্ছে কত আমাদের 1, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি কি করি, উল্টাই দিই, তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস 2x, এখানে কি হবে 1 থাকবেই, ঠিক আছে। বিপরীতকরণ করলে চিহ্ন কি হয়, চেঞ্জ হয়, লেস দেন আছে হয়ে যাবে গ্রেটার দেন, ওকে। তারপরে যদি আমরা একটু করে দেখি, তাহলে 2x গ্রেটার দেন প্লাস 1টা এদিকে নিয়ে যাই, তাহলে হবে -1, তাহলে আলটিমেটলি 2x গ্রেটার দেন 0, তার মানে আমরা বলতে পারি x গ্রেটার দেন কত 0। অর্থাৎ আমার কাজটা কি, x এর মানটাকে 0 থেকে বড় করতে হবে, অথবা x এর মানটা আমি যদি কি করি -1 থেকে ছোট করি, তাহলে এই x এর মান 0 থেকে বড় এবং x এর মান -1 থেকে ছোট, এই দুইটা আপনি যেখানেও মান দেন না কেন এইটার মধ্যে, দেখবেন আর এর মানটা সবসময় কী হবে, এই কন্ডিশনটা ফিল আপ করবে এবং আপনি একটা কি পেয়ে যাবেন, অসীমিত সমষ্টি যেটা আছে সেই অসীমিত সমষ্টিটা কিন্তু পেয়ে যাবেন। তাহলে আমরা আশা রাখতে পারি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা করব অসীমিত সমষ্টি কীভাবে বের করতে হয় সেই জিনিসটা করব, বেশি কিছু না, জাস্ট আপনারা এই নিয়মটাই ফলো করবেন, ঠিক আছে। একটা হচ্ছে এইখানে দিবেন, আরেকটা হচ্ছে কোনটা, এই পার্টটুকু নিয়ে কী করবেন, কাজ করবেন। একটু আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনাদের ক্লিয়ার কিনা। হ্যাঁ একটু তাড়াতাড়ি করতে, আমাদের বেশি কিন্তু নাই আর, ঠিক আছে, একটু 5 মিনিট ওয়েট করো। তারপর হচ্ছে আমরা অসীমিত সমষ্টি বের করতে হবে, তাহলে আমরা জানি অসীমিত সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু আমরা জানি a ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে কত r, এর মানও দেখেন আপনারা পাইছেন হচ্ছে এরকম 1 ডিভাইডেড বাই এত, আর এর মানও কিন্তু সেম জিনিসটাই পাইছিলাম এইটা, তাহলে আমরা লিখলাম। তারপর হচ্ছে চলেন আমরা একটু ক্যালকুলেশন করি, উপরে যেটা আছে সেটা থাক, নিচে একটু যদি করে লসাগু করি, তাহলে 1 প্লাস কি লিখতে পারি 2x, ঠিক আছে। তাহলে প্রথমে 1 প্লাস 2xটা বসে যাবে, তাহলে 1 প্লাস 2x, তারপর হবে -1 দিলাম সেই জিনিসটা। তাহলে আলটিমেটলি এখন দুইটা ভগ্নাংশ ভাগ, তাহলে দ্বিতীয়টাকে কী করতে হবে, উল্টে দিতে হবে। তাহলে প্রথম জিনিসটা সেটাকে একটু সুন্দর করে লিখি, তাহলে 2x প্লাস কি লিখতে পারি 1 ইন্টু উপরেরটাকে একটু সুন্দর করে লিখলে উপরে উঠলো, আর নিচে 1 যদি চলে যায় তাহলে আলটিমেটলি কি আছে 2x, এই পার্ট যদি চলে যায় তাহলে আলটিমেটলি আনসার থাকে 1 ডিভাইডেড বাই কত 2x। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসারটা। তাহলে আমাদের দুইটা কোশ্চেনে আসতে পারে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে আমাদের ওইটা, অর্থাৎ এইটা কিন্তু কম্পালসারি না আর কি, ঠিক আছে, তাদের দরকার আছে যে তা না, আমার মেইন ম্যাথে কিন্তু ওইটাই, এক্সের উপর কি সত্যটা আরোপ করতে হবে। সপ্তম মধ্যে থেকে কোনো কোশ্চেন আসছে বাট ওইটা আসে না এমন কিন্তু না, সপ্তম মধ্যে থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে অবশ্যই কী আসবে, ওই জিনিসগুলা চলে আসবে, ওকে। আচ্ছা এখন তাহলে আমরা চলো আমাদের নেক্সট ম্যাথটা করে ফেলি। একটু পৌনপুনিক নিয়ে একটু বলি, সাপোজ হচ্ছে আমাদের দেওয়া আছে 3.3, এটাকে বলা হয় পৌনপুনিকের চিহ্নটা আর কি, ঠিক আছে। 3.3 এই কথাটা মানে কি, এই কথাটার মানে হচ্ছে এরকম 3.3333333 এরকম অনেকগুলো কি আছে 3 আছে, ঠিক আছে। এইটার উপর ফোটা তো মানে হচ্ছে এরকম অনেকগুলো কি আছে 3 আছে, এটা হচ্ছে জিনিসটা বুঝেছে। সেমভাবে আমি যদি এরকম দিই 3.62 এরকম দিলাম, তাহলে এরকম 3 এই 62টা কি হচ্ছে বারবার রিপিট হচ্ছে, এই কথাটা মানে 62 এইরকম জিনিসটা কি হচ্ছে রিপিট হচ্ছে। আচ্ছা আবার আমি যদি এরকম দিই 3.635, এইখানে একটা পৌনঃপুনিক এখানে একটা পৌনঃপুনিক, এই কথাটা মানে কি, এই কথাটা কিন্তু মানে 65 রিপিট হচ্ছে এমন কিন্তু কোনো না, এই কথাটা মানে হচ্ছে এই যে এইটার থেকে শুরু করে এই পার্ট পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কি হচ্ছে রিপিট হচ্ছে। তাহলে এটা মানে হচ্ছে 3.635 এইরকম সংখ্যাগুলো কিন্তু কি হচ্ছে আসলে রিপিট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই কথাটা মানে এটাকে আমরা অনেকে ভুল করি, আমরা 3টা লিখি না, আসলে 3 6 আসবে। আর যদি এরকম থাকতো 3 সাপোজ আমি বললাম 042, সাপোজ এই আছে পৌনঃপুনিক, তার মানে কি 042 বারবার আসবে তা না, এটা হচ্ছে এরকম 3.042টা বারবার আসতেছে, এই 42 এই সংখ্যাটা জিনিসগুলো কি হচ্ছে বারবার আসতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পৌনঃপুনিকের যে সিম্পল একটা রূপ ছিল, সেই সিম্পল রূপগুলো আমরা আশা রাখতে পারি এগুলো কি করতে পারবো আর কি, ঠিক আছে। এগুলো কোনো প্যারা হবে না আমাদের। এখন আমরা আসি আমাদের নেক্সট জিনিস, একটা কোশ্চেন আমরা দেখি। সাপোজ আমাদের এরকম একটা কোশ্চেন দেওয়া আছে 3.403, আমাদের বইয়ে দেখবেন এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, এটা কি করতে হবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে চলুন আমরা করি। তাহলে 3 আমরা দেখতে পাচ্ছি 403টা কী হবে রিপিট হবে, যে জিনিসটা রিপিট হবে আপনি কয়বার লিখবেন 3বার লিখবেন আমার কথা মতো, ঠিক আছে। কয়বার লিখবেন 3বার। তাহলে 403 লিখলাম, তারপর আপনি ডট দিয়ে দেন, ওকে শেষ।
তারপরে কাজ, যেই পূর্ণাংশ পার্ট আছে পূর্ণাংশ পার্টকে আলাদা বের করে দেন, অর্থাৎ বা যেই অংশটুকু আছে আর কি, ঠিক আছে। তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম 3 প্লাস 3 তো দিয়ে দিয়েছি, তাহলে এইখানে আপনি এটাকে লিখতে পারেন এরকম 0.403। 3 সাথে আপনি যদি 0.403 যোগ করেন তাহলে পাবেন 3.403, এই জিনিসটা পাবেন। এখন দেখেন এখানে আপনি কি 3টা সংখ্যা লিখছেন না, কয়টা সংখ্যা লিখছেন? 3টা। এখন আপনি নেক্সট টাইম এই 0.3টা আগে 0 দিবেন। কয়টা 0 দিবেন? 3টা 0 দিয়ে 403 দিবেন, অর্থাৎ এই আরেকটা পার্টের 403 দিলেন, শেষ। ঠিক আছে, আপনি হচ্ছে দেখেন এইটা আরেকটা যেটা লিখবো সেটা যোগ করবেন, দেখবেন ক্যালকুলেটর সেমভাবে। এখন আমি কয়টা সংখ্যা লিখছি দেখেন তো, 1 2 3 4 5 6টা লিখছি। মেনলি হচ্ছে আমার কি এখন এতটুকু পর্যন্ত কাজ শেষ, 6টা সংখ্যা লেখা শেষ। তাহলে আপনি এখন 0.6টা শূন্য দিবেন, 1 2 3 4 5 6 403 প্লাস এইখানে ডট 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 আছে, এই ডট ডটগুলো দিলাম। আপনি এখন যদি যোগ করেন, এইটা যোগ এটা করেন, তাহলে দেখবেন আলটিমেটলি উপরের যে পার্টটুকু আছে এই পার্টটুকু কিন্তু পেয়ে যাবেন, 3টা যদি বাদ দিই। ঠিক আছে, আর 3-এর সাথে যদি এটা যোগ করেন তাহলে 3 পয়েন্ট এই জিনিসটা কিন্তু পাবেন আর কি। ঠিক আছে, তাহলে আমি এটাই হচ্ছে নিয়মটা আপনাদের বললাম কি, যেটা রিপিটেশন আছে সেটা আপনি 3বার লিখবেন। এখানে প্রথমে সেই সংখ্যাটা লিখলেন, তারপর এখানে যে কয় ঘর লিখছেন 0 পয়েন্ট, সেই কয় ঘর দিবেন 0, তারপর আবার ওই সংখ্যাটা এখানে এখন যে কয় ঘর হইলো ততগুলো 0, আবার ওই সংখ্যাটা। ওকে, আচ্ছা এখন যদি একটু করে খেয়াল করেন আপনি দেখতে পারবেন এই ভিতরের পার্টটুকু, এই বন্ধনীর ভিতরে যে পার্টটুকু আছে, এই বন্ধনীর ভিতরের পার্টটুকু একটা কি সংখ্যা হয়ে গেছে? একটা গুণোত্তর ধারা হয়ে গেছে। ঠিক আছে, আপনি এটাকে এটা দ্বারা ভাগ করেন, আবার এটাকে এটা দ্বারা ভাগ করেন, দেখবেন হচ্ছে ভাগফল কি চলে আসবে? একটা সেম জিনিস চলে আসবে। এবং এই ভাগফলের মানটা, এই ভাগফল যেটা পাবেন এইখানে যে আরটা পাবেন, সেই আরের মানটা -1 থেকে বড় হবে ঠিকই, কিন্তু 1 থেকে ছোট পাবেন। -1 থেকে বড় হবে ঠিকই, কিন্তু কি হবে? 1 থেকে ছোট হবে। তাহলে আপনি হচ্ছে এইভাবে লিখবেন। তাহলে আমরা এখানে দেখতে পাই a ইকুয়াল টু কত? এই 0.403। দেন হচ্ছে আপনি কি পাবেন? আর ইকুয়াল টু পাবেন এই কোনটা একটু ভাগ করবেন আর কি, 000, তারপর হচ্ছে কত? 403 ডিভাইড বাই 0.403, একটু ক্যালকুলেশন করে বের করবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি ডিরেক্ট এই এত 3.403 এত ইকুয়াল টু দিবেন 3 প্লাস, দেখেন এটা কিন্তু একটা গুণোত্তর ধারা। আবার দেখেন এটা কি অসংখ্য পদ যোগ করতেছেন না, তাহলে অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা কি আছে? অসীমিত সমষ্টি আছে। সেটার সূত্র জানেন? জানি তো, কি জানি? আমরা জানি হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে এই 3টা তো আগে ছিল, 3টা তো কোনো কাজ নাই। আমার এই পার্টটুকু হচ্ছে অসীম গুণোত্তর ধারা, যার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এইটা। তাহলে এখন আপনি a আর r এর মান বসাই একটা কি বের করে ফেলবেন? ভগ্নাংশ বের করা ট্রাই করবেন, তাহলেই জিনিসটা হয়ে যাবে। ওকে, আর কিছুই না। তাহলে আমরা কি বললাম? আমরা আরেকবার বলতে বলতে আরেকবার একটু করে বলি। সেটা হচ্ছে এই যে পৌনপুনিকের যে পার্টটুকু আছে, এটা মানে কি? এই পার্টটুকু বারবার হবে, যে জিনিসটা রিপিটেশন হবে সেটাকে আপনি কয়বার লিখবেন? 3বার। কয়বার লিখবেন? 3বার। তাহলে 403 403 403 3বার লিখছি। তাহলে এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ অর্থাৎ পূর্ণাংশ। তাহলে পূর্ণাংশকে আমরা কি করলাম? আলাদা করে লিখলাম, সবসময় এরকম করে লিখি। প্লাস যেই পার্টটুকু আছে, এটা রিপিটেশন যে পার্টটুকু আছে সেটা দিয়ে মূলত দেখবেন হচ্ছে একটা কি চলে আসবে? গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তাহলে আমি প্রথমে হচ্ছে লিখলাম 0.403, কারণ এটার সাথে এগুলো যোগ করলে তো আবার কি সেম আনসারটাই থাকতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম এটা, যেহেতু এখানে 3টা ঘর লিখে ফেলছি, 3টা ডিজিট, তাহলে এখানে আমরা 3টা শূন্য দিয়ে আবার সেম জিনিস লিখলাম। আবার এখানে যেহেতু 6টা ডিজিট লিখছি, 6টা ডিজিট লিখে 403 দিলাম, তারপর প্লাস ডট 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 যেটা আছে সেটা দিলাম। আর আপনি এখন যদি একটু ক্যালকুলেশন করেন দেখবেন বন্ধনীর ভিতরে একটা কি পাবেন? গুণোত্তর ধারা পাবেন। ঠিক আছে, তাহলে গুণোত্তর ধারা আবার এটা কি হচ্ছে? অসীম সংখ্যক পদ কি করতেছেন? যোগ করতেছেন। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি এটা একটা অসীম গুণোত্তর ধারা। তাহলে আমাদের মূল্য থেকে ছিল এইটা ছিল এই পার্টটুকু মানে কি 3 প্লাস সামথিং। তাহলে আমরা লিখলাম এই 3 প্লাস, এটা মানে কি অসীম গুণোত্তর ধারণা, যার সমষ্টি নির্ণয় সূত্রটা আমরা এখানে কি করছি? লিখছি। এখন a এবং rটা যদি বসান তাহলে একটা কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবেন। ওকে, তাহলে আমাদের মোটামুটি সকল কিছুই শেষ। আমাদের সপ্তম অধ্যায় থেকে আসা যেই রকম টাইপের কোশ্চেন আসতে পারতো, প্রত্যেকটা টাইপের কোশ্চেনই হচ্ছে আমি আপনাদের কি করছি এখানে বলে দিছি। আর কোনো টাইপে আমি কি করি নাই, বাদ রাখি নাই। জাস্ট একটা কথা বলি, আরেকটা কথা, তারপরে ছেড়ে দিচ্ছি। এখন সাপোজ আপনাকে বললো একটা অসীম ধারার বলা হলো 5ম থেকে 20তম পদের মান বের করো। আচ্ছা, 5ম থেকে 20তম পদের সমষ্টি বের করো। কত থেকে কত? 5ম থেকে 20তম পদের কি করতে বলছে? সমষ্টি। আমরা তো 5তম পদ বা 20তম পদ যে কোনো একটা পদের সমষ্টি বের করতাম খুব সহজেই।
আমাদের পরীক্ষা কি আসতো 10টা পদের সমষ্টি বের করো, প্রথম 20টা পদের সমষ্টি বের করো, এরকম শিখছি। কিন্তু এখন আমাদের বলছে 5 থেকে 20তম পদের সমষ্টি। তাহলে এটা কীভাবে করবো? একদম সহজ নিয়ম। সাপোজ আমি একটা সংখ্যা রেখা দিয়েই বুঝাই। এইখান থেকে মনে করলাম 5, এখান থেকে প্রথম পদ, এটা হচ্ছে কি ফার্স্ট, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে পঞ্চম পদ, আর এইখানে ধরলাম হচ্ছে কত পদ, আমাদের 20তম পদ। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে প্রথম থেকে পঞ্চম পদ বের করবেন আগে, তারপর প্রথম থেকে 20তম পদ কী করবেন? বের করবেন। অর্থাৎ প্রথম 20টা পদের সমষ্টি এবং প্রথম 5টা পদের সমষ্টি কী করবেন? বের করবেন। বের করে এখন যদি এই 20টাতম সমষ্টি থেকে 5টা সমষ্টি যদি বাদ দেন, তাহলে আলটিমেটলি 5 থেকে 20তম পদের সমষ্টি পেয়ে যাবেন। তাহলে আপনাকে যদি বলে 5 থেকে 20তম পদের সমষ্টি বের করতে, তাহলে আলটিমেটলি কী করতে হবে? এই কাজটাই করতে হবে। আগে যেহেতু বলবে সেটা বের করবেন, তারপরে যেটা আছে সেটা বের করবেন, পুরাটা থেকে এই পার্ট বাদ দিলে 5 থেকে 20তম পদের সমষ্টিটা কিন্তু পেয়ে যাবেন। ওকে, শুধু 5-এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে হচ্ছে এই 0.15 পৌনঃপুনিক, তাহলে তুমি জাস্ট হচ্ছে কি হবে 0.18555, ঠিক আছে। তুমি জাস্ট এখানে কি করো, 3টা নাও, 3টে নিয়ে এখন কি করতে পারো? করে ফেলতে পারো। তাহলে হচ্ছে 0. তাহলে প্রথম হচ্ছে কি আসবে 15, আচ্ছা 0.15 প্লাস 0. তারপর হচ্ছে কত 00 কই আরেকটা 5 আসবে। তাহলে এরকম করে কি করতে থাকবা? 3টে করতে থাকবা। দেন হচ্ছে সম্ভবত এটা থেকে এটা বিয়োগ করলে যেটা আসবে, দেন তারপরটা থেকে তারপরটা করলে তো কি সেম জিনিস আসার কথা নাকি? আসতেছে না নাকি? আচ্ছা আমি হচ্ছে এটা দেখতেছি, একটু ওয়েট। এটা সম্ভবত তোমরা একটু ক্যালকুলেশন দিয়ে একটু করে দেখো তো তার যে কোশ্চেনটা ছিল, ঠিক আছে। আচ্ছা বাকি ক্লাসটা, এই ক্লাসটা থেকে আসবে কি না, মিক্সড কোশ্চেন আসবে কি না? এই চ্যাপ্টার থেকে অবশ্যই মিক্সড কোশ্চেন আসবে। এটা একটু তোমরা একটু দেখো তো ভাগ করলে এইরকম আসে কি না। এটা একটা অবশ্যই গুণত্ব ধারা তো অবশ্যই ফালাইতেই হবে। এটা একটু দেখো এটা গুণত্ব ধারা পড়ে কিনা, ঠিক আছে। এইটা একটু করে ক্যালকুলেশন করো। আর যদি না হয় আমি হচ্ছে এখন ব্রেকে হচ্ছে ক্যালকুলেটার নিয়ে দেন হচ্ছে করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা হচ্ছে করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আর সিকিউ এমসিকিউর কথা যেগুলো বললাম এতক্ষণ যা করানো হয়েছে সবগুলো হচ্ছে সিকিউ। এই সিকিউ প্রত্যেকটা কোশ্চেনে তুমি দেখবা, ঠিক আছে। এটার বাইরে আসলে কোনো কিছুই নাই আর কি, একদম সেম টাইপের ক্যাটাগরির সিকিউ আছে, এমসিকিউ আছে। আমাদের মোটামুটি ওদের শেষ। আর এই ম্যাথটা হচ্ছে আমি একটু ক্যালকুলেশন করে তোমাদের দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, বা আমি বলে দিচ্ছি কিছুক্ষণ পরে। আচ্ছা ঠিক আছে আমি দেখবো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আমরা এখন বাসতেছে হচ্ছে 5টা 10, আমরা হচ্ছে 5:30, 5:30 থেকে আমাদের যে নেক্সট যে ক্লাসটা আছে সেই নেক্সট ক্লাসটা তো দ্বিপদী উপর আরেকটা ক্লাস করব, ঠিক আছে। যেখানে হচ্ছে আমরা বিভিন্ন পদ কীভাবে নির্ণয় করতে হয়, মধ্যপদ কীভাবে নির্ণয় করতে হয়, আর কিছু 2 থেকে 3টা ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা কী করব দেখবো আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে 5:30 পর্যন্ত আমাদের কী থাকবে, একটা বিরতি থাকবে। দেন হচ্ছে আমরা আবার কী করবো, ক্লাসটা শুরু করব। 20 মিনিটের একটা বিরতি দেওয়া হলো সকলকে, ওকে।